আমরা আজকে তিনটা টপিক পড়বো। তো প্রথম টপিকটা হচ্ছে এস্টাবলিশ প্রজেক্ট গভর্নেন্স স্ট্রাকচার। ঠিক আছে? সো আচ্ছা, এমডি প্রশ্ন করি একটা, প্রজেক্ট গভর্নেন্স আসলে কার কার তৈরি করার কথা? প্রজেক্ট গভর্নেন্স এটা কিন্তু অর্গানাইজেশনের সাথে কানেকশন, তাই না? প্রজেক্ট গভর্নেন্স জি স্যার, অর্গানাইজেশন স্যার। তার মানে আমরা যে একটা কনসেপ্ট বললাম না, পিএমও অফিস, তাহলে পিএমও অফিস যদি কোনো অর্গানাইজেশন থাকে, তাদের কিন্তু দায়িত্ব হচ্ছে প্রজেক্ট গভর্নেন্স তৈরি করা এবং সেটাকে এক্সিকিউট করা, সেটাকে ইমপ্লিমেন্ট করা। ঠিক আছে? সো এটা কিন্তু ডাইরেক্টলি প্রজেক্টের সাথে রিলেশন না, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যদি কোনো অর্গানাইজেশনে প্রজেক্ট গভর্নেন্স থাকে তাহলে অবশ্যই সেটার সাথে আপনাকে কমপ্লাই করতে হবে। প্রজেক্ট গভর্নেন্স কি, মানে একটা প্রজেক্ট কিভাবে ইনিশিয়েট হবে, কি কি অ্যাপ্রুভাল হবে, কমিউনিকেশন এসকালেশন কিভাবে হবে, তারপরে রিপোর্টিং ফরম্যাটটা কিরকম হবে, প্রকিউরমেন্ট কিভাবে হবে, এবং ওভারঅল প্রজেক্টের লাইফ সাইকেল কিভাবে ম্যানেজ করবেন, কয়টা ফেজ থাকবে, প্রতিটা ফেজের শেষে আপনাকে কি করতে হবে, শুরুতে আপনাকে কি করতে হবে, এবং একটা প্রজেক্ট লাইফ সাইকেলে কয়টা ফেজ থাকবে এটাও অনেক সময় অনেক অর্গানাইজেশনে একদম ফিক্স থাকে। যেমন আমরা দেখছিলাম যে রবি একটা, ওদের যে যখন জার্মানির একজন সিইও ছিল, উনি একটা প্রজেক্ট লাইফ সাইকেল ফলো করতেন, যেটা পিএম অফিস সেটা ম্যানেজ করতো, সেটার নাম ছিল আইডিয়া। চারটা ফেজে ওনারা সব প্রজেক্টকে ভাগ করতেন আর কি, ইনিশিয়েশন, ডিজাইন, এক্সিকিউশন, একটা যেন কি ছিল, অ্যাকসেপ্টেন্স বোধহয়। সেই চারটা কিন্তু ওনারা ফেজ সব প্রজেক্ট ইমপ্লিমেন্ট করতেন। সো এটা কোথা থেকে আসলো? এটা আসলে প্রজেক্ট গভর্নেন্সের পার্ট। সো আইতে কি হয় বলে গেছি, হ্যাঁ ওটা ইম্পর্টেন্ট না, এটা আসলে রবি নিজের বানানো। আইতে মানে ইনিশিয়েশন মোস্ট প্রবলি, ডিতে হচ্ছে ডিজাইন, ইতে হচ্ছে এক্সিকিউশন, আর এতে মোস্ট প্রবলি অ্যাকসেপ্টেন্স, এরকম কিছু একটা। ওদের আইডিয়াস এবং লাস্টে একটা এসও আছে অবশ্য, আইডিয়াস। আমার পুরাটাও মনে নাই, কিন্তু এইটা ওনাদের প্রতিটা প্রজেক্টের লাইফ সাইকেলে এই কয়েকটা ফেজ ওনারা ভাগ করতেন, ওনাদের পুরা রবির সব প্রজেক্ট, সেটা টেলিকমের হোক, মার্কেটিং এর হোক, সেলসের হোক। সো এরকমও কিন্তু থাকতে পারে, যদি কোনো অর্গানাইজেশনে একটা ম্যাচুরড গভর্নেন্স থাকে, তারা কিন্তু এরকম লাইফ সাইকেলও ডিফাইন করে ফেলতে পারে। তাহলে সেক্ষেত্রে এস কি সাপ্লাই অবশেষে না, এটা গবেষণার দরকার নেই, ওটা ওদের তো কাস্টমাইজ, ওটা আমাদের খুব ইম্পর্টেন্ট কিছু না। যেভাবে একটা অর্গানাইজেশন যদি পিএমও না থাকে, তখন আসলে স্কেলেট কার কাছে করবে বা গভর্নেন্সটা তৈরি করবে কে? আসলে অপারেটিং অর্গানাইজেশন। এটা যদি কোনো বলা থাকে, গভর্নেন্স যদি থাকে, আর না থাকলে তো আমরা প্রজেক্ট প্ল্যানে যা করতেছি সেখানে আমরা হ্যাঁ ওগুলো আমরা সেট করে নেবো আর কি, যে আমাদের প্রতিটা ফেজে কি ডেলিভারি হবে, লাইফ সাইকেলে কয়টা ফেজ থাকবে, আমরা অ্যাজাইল ফলো করবো নাকি ট্রেডিশনাল ফলো করবো, সবকিছু আমরা সেট করবো। তারপর ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কিভাবে হবে, বাজেট কিভাবে কন্ট্রোল করবো আমরা, শিডিউল কিভাবে কন্ট্রোল করবো, সবকিছু থাকবে। আর যদি গভর্নেন্স থাকে তাহলে কিন্তু আমরা এই জিনিসগুলা ওই গভর্নেন্স থেকে ইউজ করতে পারবো। সো অ্যাজাইলের কিন্তু একটা বিশেষ ব্যাপার আছে, যে অ্যাজাইলে কিন্তু আমরা বলি না স্ক্রাম মাস্টারের কিন্তু একটা রোল হচ্ছে যে প্রজেক্ট ম্যানেজমেন্টের প্রসেসগুলা অর্গানাইজেশনের মধ্যেও প্র্যাকটিস করানো, অর্গানাইজেশনের মধ্যে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা, অর্গানাইজেশনের প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসা, মানে অর্গানাইজেশনের গভর্নেন্স, স্পেশালি প্রজেক্ট গভর্নেন্সটা ঠিক করা, এটা কিন্তু স্ক্রাম মাস্টারের একটা রোলের মধ্যে পড়ে। তো এই টপিকটা কিন্তু এর আগে পিএমবকে কিন্তু এইভাবে ছিল না, প্রজেক্ট গভর্নেন্স এমনি কথাবার্তা ছিল। আর প্রজেক্ট গভর্নেন্স নিয়ে কিন্তু, এবং আরেকটা বিষয়, প্রজেক্ট গভর্নেন্সের কিন্তু আরেকটা বড় মেজর পার্ট হচ্ছে পোর্টফোলিও ম্যানেজমেন্ট কিভাবে হবে, প্রোগ্রাম কিভাবে হবে, প্রজেক্ট কিভাবে হবে। হ্যাঁ, এবং এটাকে পিএমআই 2-3টা কিন্তু স্ট্যান্ডার্ড আছে, অর্গানাইজেশনে কিভাবে আপনি প্রজেক্ট গভর্নেন্স ইমপ্লিমেন্ট করবেন। তার মধ্যে একটা নাম হচ্ছে ওপিএম, অর্গানাইজেশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট, এই নামে কিন্তু একটা স্ট্যান্ডার্ড আছে, যে আপনি একটা অর্গানাইজেশনে পোর্টফোলিও, প্রোগ্রাম এবং প্রজেক্ট কিভাবে ম্যানেজ করবেন, তার মানে একটা গাইডলাইন আছে এই স্ট্যান্ডার্ডে। আর একটা আছে পোর্টফোলিও, প্রজেক্ট এবং প্রোগ্রাম গভর্নেন্স নামে একটা স্ট্যান্ডার্ড আছে। এরকম 2-3টা কিন্তু ডকুমেন্টেশন আছে পিএমআই, যেটা ফলো করে আপনি চাইলে আপনার অর্গানাইজেশনের প্রজেক্ট গভর্নেন্স ঠিক করতে পারেন। তাহলে আমরা কি কি এখানে দেখবো, দেখেন এনা বলো 2টা, ডিটারমাইন অ্যাপ্রোপ্রিয়েট গভর্নেন্স ফর এ প্রজেক্ট, আপনার প্রজেক্টের জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট গভর্নেন্স হবে সেটা ডিটারমাইন করা, এবং আরেকটা খুবই ইম্পর্টেন্ট হচ্ছে এসকেলেশন পাথ এন্ড থ্রেশহোল্ড,
এই থ্রেশহোল্ডের কথা কিন্তু আমরা কয়েকবার বলছি যে বাজেটের থ্রেশহোল্ড, তারপর টাইমের থ্রেশহোল্ড। থ্রেশহোল্ড মানে কি, মানে আপার লিমিট কন্ট্রোল লিমিট, যার মাঝখানে আমি টলারেন্স পাই। এর বাইরে যদি চলে যায় সেটা আসলে প্রজেক্ট ম্যানেজারের কন্ট্রোলে থাকবে না, এটা এসকেলেট করে উপরের লেভেলে যেতে হবে। ঠিক আছে, সেই থ্রেশহোল্ড এবং এসকেলেশন পাথ এটা আমাদের ডিফাইন করতে হবে। আচ্ছা, এখানে স্পেশাল এরকম করে কিছু দেখতেছি না। ডেলিভারেবলস হচ্ছে পিএর প্রজেক্ট টিম, যেটা আমরা আগেই করছি। গভর্নেন্স স্ট্রাকচার, আইডেন্টিফাই গভর্নেন্স স্ট্রাকচার। যদি না থাকে তাহলে নিজেরাই নিজেদের প্রজেক্টের জন্য সেট করে নিতে হবে। আর এটা আসলে কি, এটা যদি আসলে থাকতো তাহলে কোথায় থাকতো আসলে? যদি গভর্নেন্স থাকতো তাহলে ইট শুড বি পার্ট অফ অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট। মনে আছে অর্গানাইজেশনাল প্রসেসটা কিন্তু দুইটা মেজর পার্ট, একটা হচ্ছে নলেজ বেস, কর্পোরেট নলেজ বেস, একটা হচ্ছে তিনটা পি, তাই না? প্রসেস, পলিসি, প্রসিডিউর। হ্যাঁ, যেটা আসলে ডাইরেক্টলি প্রজেক্টকে গাইড করে, সেইটি আসলে প্রজেক্ট গভর্নেন্স। যদি আপনার অর্গানাইজেশনে থাকতো তাহলে এটা আপনি ওখান থেকেই পাইতেন এবং ওটা ইউজ করতেন। পিএমআইএস তো জানি আমরা, না? পিএমআইএস কি? পিএমআইএস প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। হ্যাঁ, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। যদি কোনো সফটওয়্যার ইউজ করেন, আজকাল তো আসলে যখনই আমরা প্রজেক্ট ম্যানেজ করতে যাই কোনো না কোনো ধরনের সফটওয়্যার আমরা ইউজ করি। তো এই ব্যাপারে পিএমআই অনেক আগে থেকেই বলে যে আমরা আসলে কোনো আইটি সফটওয়্যার ইউজ করতে পারি, টেকনোলজি সফটওয়্যার, কিংবা আমরা ম্যানুয়ালিও যদি কোনো ম্যানেজ করি, হ্যাঁ, প্রসেস ওরিয়েন্টেড ভাবে, সেটাও আছে। কিন্তু এইবার আসলে একটু বেশি ফোকাস দিচ্ছে মানে টেকনোলজি, যেহেতু আসলে মানে যে কোনো ধরনের প্রজেক্ট করে না কেন সেটা ম্যানেজমেন্টের কিন্তু অনেক ধরনের টুলই আজকাল পাওয়া যায়, এবং অনেক ফ্রি টুলও আছে, আবার অনেক পেইড টুলও আছে। তার মধ্যে একটা যে কমন টুল বলছিলাম না, ট্রেলো, ট্রেলো হচ্ছে একটা ফ্রি টুল। তারপরে টিপিক্যাল প্রজেক্ট ম্যানেজার জন্য asana.com, এটাও দেখবেন এক যে ফ্রি টুল। এরকম নানান কিন্তু ফ্রি সফটওয়্যার আছে। আর আমরা তো কমার্শিয়াল যে দুইটা সফটওয়্যার সবচেয়ে ওয়ার্ল্ডে বেশি ইউজ হয়, সেই দুইটার নাম কি জানি আমরা পিএমএস হিসেবে? দুইটা ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি ইউজ হয় না? কি কি নাম আমরা এখানে অনেকে জানি? একটা হচ্ছে মাইক্রোসফট প্রজেক্ট, না? আরেকটা হচ্ছে ওরাকলের, হ্যাঁ, ওরাকল প্রিমাভেরা। প্রাইমাভেরা P3 P6। হ্যাঁ, P6 হচ্ছে ভার্সন আর কি। P6 এর জন্য আবার লাগে, সার্ভার লাগে। P3 এর জন্য তো নরমাল এমএস প্রজেক্টের মতো। হ্যালো, ওকে। সেই দুইটা আসলে কমার্শিয়ালি সবচেয়ে বেশি ইউজ হয়। এর বাইরেও কিন্তু বিভিন্ন ইন্ডাস্ট্রির জন্য, কনস্ট্রাকশনের জন্য, আইটির জন্য আলাদা আলাদা কিন্তু ডিফারেন্ট ধরনের মানে পপুলার প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার আছে। যেমন আইটিতে আসলে সবচেয়ে বেশি ইউজ হয় জিরা, কমার্শিয়াল বলতেছি আমি, এটা সবচেয়ে বেশি ইউজ হয়। সবাই শুনতে পাচ্ছি তো আমাকে, না? শোনা যাচ্ছে? শুনতেছেন সবাই আমাকে? শোনা যায় তো? হ্যালো, শোনা যাচ্ছে না? ভাইয়া শোনা যায়। আচ্ছা, তোমার গোলমাল হচ্ছিল নাকি? আচ্ছা, আমি শুনতে পাচ্ছিলাম না কেন। আচ্ছা, ঠিক আছে। এখানে প্রজেক্ট গভর্নেন্সের ডেফিনেশন আছে, মানে ফ্রেমওয়ার্ক বা গাইডলাইন বা প্রসেস, পলিসি, প্রসিডিউর, যেটা আমাদের ফুল প্রজেক্টটা কিভাবে আমরা করব। হ্যাঁ, আমরা যে ইউনিক প্রোডাক্ট সার্ভিস রেজাল্ট তৈরি করতেছি কিভাবে করবো, অর্গানাইজেশনের স্ট্র্যাটেজির সাথে কিভাবে অ্যালাইন হবে, তারপর কিভাবে রিয়েলাইজ করবো আমরা, এবং প্রজেক্টটা কিভাবে ম্যানেজ করবো আমরা থ্রু আউট দ্য প্রজেক্ট লাইফ সাইকেল, সেটা আসলে প্রজেক্ট গভর্নেন্সের মধ্যে থাকবে। এবং গভর্নেন্সের কম্পোনেন্ট কি কি থাকবে দেখেন, কি কি পার্ট গভর্নেন্সের থাকবে। একটা হচ্ছে প্রজেক্ট সাকসেস এন্ড ডেলিভারেবল এক্সেলেন্স ক্রাইটেরিয়া। প্রসেস থাকবে, কিভাবে আমরা প্রজেক্ট আইডেন্টিফাই করব, তারপর এসকেলেট করব এবং ইস্যু রিজলভ করব। ইস্যু আইডেন্টিফাই, এসকেলেট এবং রিজলভ করব। তারপর রিলেশনশিপ বিটুইন প্রজেক্ট টিম, অর্গানাইজেশনাল গ্রুপস এন্ড এক্সটার্নাল স্টেক হোল্ডার্স, এটার যদি কোনো গাইডলাইন থাকে। প্রজেক্ট অর্গানাইজেশনাল চার্ট, আমরা যখন প্রজেক্ট তৈরি করি তখন কিন্তু প্রজেক্টের নিজস্ব একটা অর্গানোগ্রাম তৈরি হয়, যেটাকে লিড দেয় প্রজেক্ট ম্যানেজার। হ্যাঁ,
তার নিচে বাকি টিম থাকে, ঠিক আছে? সো এখানে অনেক টিম আছে, ইঞ্জিনিয়ারিং টিম, আর্কিটেক্ট টিম, লেবার, হ্যাঁ, ফোরম্যান, এরকম আছে। কিন্তু অ্যাজাইলের কনসেপ্টটা কি? এটা কি আমরা দেখতেছি? এটা টপ ডাউন, তাই না? প্রজেক্ট ম্যানেজার উপরে আর নিচে হচ্ছে বাকিরা। কিন্তু অ্যাজাইল যদি আমরা ফলো করি সার্ভেন্ট লিডার, তাহলে এটা আসলে উল্টাই দিতে হবে। স্ক্রাম মাস্টার বা অ্যাজাইল কোচ থাকবে নিচে, ঠিক আছে? আর হি উইল অ্যাকচুয়ালি সার্ভ এভরিওয়ান। সো এটা কিন্তু উল্টা দেখাবে আর কি, যদি আমরা সার্ভেন্ট লিডারশিপ ফলো করি। আচ্ছা, কমিউনিকেশন প্রসেস এন্ড প্রসিডিউর, কার সাথে কমিউনিকেট করতে হবে প্রজেক্ট থ্রু অফ দ্য প্রজেক্ট, হ্যাঁ, কখন কাকে এসকেলেট করতে হবে, কি রিপোর্টিং ফরম্যাট হবে, সব কিন্তু প্রজেক্ট গভর্নেন্সে থাকবে। তারপর প্রসেসেস ফর প্রজেক্ট ডিসিশন মেকিং, কোন ডিসিশন কিভাবে নেব সেটা প্রসেস বলা থাকবে। গাইডলাইন থাকবে হচ্ছে প্রজেক্ট গভর্নেন্স এন্ড অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজি, তার সাথে কিভাবে অ্যালাইন হবে। প্রজেক্ট লাইফ সাইকেল আমরা কিভাবে ফলো করব, কয়টা ফেজ থাকবে, এটা থাকবে। তারপরে প্রসেস ফর স্টেজ গেট। স্টেজ গেট তো মনে আছে না? হোয়াট ইজ স্টেজ গেট? কারো মনে আছে স্টেজ গেট কি? এক ফেজ থেকে আরেক ফেজ যাওয়ার যে রাইট, একটা ফেজ শেষ হওয়ার পরে যখন আরেকটা ফেজ শুরু হবে তার আগে ইন পয়েন্ট অফ এ ফেজ, এটাকে আমরা বলি স্টেজ গেট বা কিল পয়েন্ট, কিংবা আরো দুইটা নাম আছে, তাই না? টোল গেট বলছিলাম আমরা, টোল গেট, এবং আরেকটা হচ্ছে গভর্নেন্স গেট। এই দুইটা টার্ম কিন্তু এই চ্যাপ্টারে আছে, এই টপিকে আছে, টোল গেট এবং গভর্নেন্স গেট। এবং স্টেজ গেট নিয়ে আমরা ডিটেল আলোচনা এই চ্যাপ্টারে দেখব। দেন কিভাবে রিভিউ হবে, অ্যাপ্রুভাল হবে, চেঞ্জ কিভাবে ম্যানেজমেন্ট হবে, ঠিক আছে? এই সব কিছুই থাকবে হচ্ছে প্রজেক্ট গভর্নেন্সের মধ্যে। আচ্ছা, প্রজেক্ট ফেজ দিয়ে কিন্তু আমরা প্রথম ক্লাস বা সেকেন্ড ক্লাসে আলোচনা করছি যে প্রজেক্ট ফেজের মধ্যে একটা প্রজেক্টের লাইফ সাইকেলকে আমরা বিভিন্ন ফেজে ভাগ করি, তাই না? ফেজ 1 2, ফেজ 1 2 3 এরকম, কিংবা ফাউন্ডেশন হতে পারে, আর মানে স্ট্রাকচারাল ডিজাইন, ফাউন্ডেশন, কনস্ট্রাকশন, এরকম হতে পারে। সো প্রতিটা ফেজের কিছু অ্যাট্রিবিউট থাকে, সেটা আমরা আলোচনা করছিলাম। সো এবং একটা ফেজে অনেকগুলো কাজ থাকে, এবং জেনারেলি একটা ফেজ শেষ হলে আমরা ডেলিভারেবল পাই, এবং সেই ডেলিভারেবলটা আমাদেরকে এনশিওর করে যে আমরা আসলে নেক্সট ফেজে যাব নাকি এই ফেজে থাকবো, নাকি কোনো চেঞ্জ করতে হবে। এই ধরনের ডিসিশন আমরা প্রজেক্ট ফেজের মধ্যে নেই, এবং যখন প্রজেক্ট শেষ হয় সেটাকে স্টেজ গেট বলে, তখন আসলে আমরা সবকিছু রিভিউ করি। এবং যে আমি একটু আগে বললাম যে রবির একটা এক্সাম্পল দিলাম, সাম অর্গানাইজেশন মে হ্যাভ স্ট্যান্ডার্ড ফেজেস অ্যাক্রস অল প্রজেক্টস, হ্যাঁ, এটা কিন্তু থাকতে পারে। এটা কিন্তু এই ডেফিনেশনটা কিন্তু পিএমবক এর প্রথম চ্যাপ্টারে আছে। রানিং। আচ্ছা, এরপরে আসতেছি অ্যাপ্লাইং গভর্নেন্স টু প্রজেক্ট লাইফ সাইকেল। যদি গভর্নেন্স থাকে তাহলে কি আপনার প্রজেক্ট লাইফ সাইকেলে গভর্নেন্সটা অ্যাপ্লাই করতে হবে। যে এটা কিন্তু পিএমবক এর সেকেন্ড চ্যাপ্টারে ছিল, যে আমি এই প্রজেক্ট যখন ইনিশিয়েশন করব, তারপরে যখন এক্সিকিউশন করব, মনিটরিং করব, কন্ট্রোলিং করব এবং ক্লোজিং করব, তখন আসলে আমাকে অর্গানাইজেশনাল প্রসিডিউর, পলিসি ফলো করতে হবে। সেই কথাটাই আসলে এখানে খুবই মানে হাই লেভেল বলা হচ্ছে আর কি। এসকেলেশন পাথের মধ্যে ফেজ গেটের ডেফিনেশন আসছে, যেটা আমরা আগেও আলোচনা করছি, যে প্রজেক্টের একটা ফেজ যখন শেষ হয় তখন আমরা যে রিভিউ করি সেটাকে বলা হয় আসলে ফেজ গেট, কিংবা এটা অনেকগুলো নাম আছে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে গভর্নেন্স গেট, তারপর হচ্ছে টোল গেট, কিল পয়েন্ট, এবং এখানে একটা সুন্দর ছবি দিয়ে দেখানো হয়েছে যে ফেজ 1 যখন শেষ হবে তখন আসলে আমরা কি ফেজ গেট করব, গেট 1, ফেজ গেট 1, ফেজ 2, দেন গেট 2, ফেজ গেট 2, এবং এইটার উপর ডিপেন্ড করবে আমরা আসলে নেক্সট ফেজে যাব নাকি এই ফেজেই থাকবো, নাকি আমরা প্রজেক্ট কিল করে ফেলবো, ঠিক আছে? সেইভাবে আপনার একটা প্রজেক্টে ডেলিভারি দেওয়ার, কমপ্লিট ডেলিভারি দেওয়ার আগ পর্যন্ত দেয়ার ক্যান বি নাম্বার অফ ফেজ গেটস, নাম্বার অফ ফেজেস এন্ড নাম্বার অফ ফেজ গেটস। আচ্ছা, এটাও কিন্তু পিএমবক এর প্রথম চ্যাপ্টারে আছে, যে ফেজ টু ফেজ রিলেশনশিপটা দুই ধরনের হতে পারে, সিকোয়েন্সিয়াল হতে পারে, আর একটা হতে পারে ওভারল্যাপিং হতে পারে। সো সবচেয়ে ইউজ কোনটা হয়? সিকোয়েন্সিয়াল। তার মানে আমরা একটা প্রজেক্টে যদি 3টা ফেজ থাকে তাহলে ফেজ 1 শেষ হওয়ার পরে ফেজ 2 শুরু করব,
ফেজ 2 শেষ হলে আমরা ফেজ 3 শুরু করব এবং তারপর প্রজেক্টে আউটপুট পেয়ে যাব। সো সিকোয়েন্সিয়ালটা সবচেয়ে বেশি ইউজ হয়। এটাতে আসলে ম্যানেজ করা সহজ, রিভিউ করা সহজ, কিন্তু এটাও হতে পারে ওভারল্যাপিংও হতে পারে। তার মানে একটা ফেজ শেষ হয়নি, তার আগেই আমরা ফেজ 2 শুরু করে দিলাম, ফেজ 1 এর আগেই। আবার ফেজ 2 শেষ হয় নাই, তার আগে আমরা ফেজ 3 শুরু করে দিলাম। এরকম যদি আমরা এইভাবে যদি প্রজেক্টের ফেজ ম্যানেজ করি, সেটাকে বলা হচ্ছে ওভারল্যাপিং রিলেশনশিপ। সো এই দুটো কিন্তু পিএমবকের 1 নম্বর চ্যাপ্টারে আলোচনা হয়েছে, এবং আমি বোধহয় সেকেন্ড ক্লাসে এটা নিয়ে আলোচনা করছি আগে। তাহলে মনে রাখতে হবে সবচেয়ে ভালো হচ্ছে এইটা, যেহেতু সিকোয়েন্সিয়ালি আমরা জেনারেলি করি, কিন্তু অনেক সময় ওভারল্যাপিংও হতে পারে, কিন্তু রিস্ক বেড়ে যাবে আসলে যখন আমরা ওভারল্যাপিং ভাবে প্রজেক্টের ফেজগুলোকে ম্যানেজ করি। আচ্ছা, ফাইনালি গাইডলাইন, কিছু চমৎকার গাইডলাইন দিয়েছে যে ইনভলভ দ্য অর্গানাইজেশন ডিসিশন ম্যানেজার্স। যখন আমরা প্রজেক্ট গভর্নেন্স তৈরি করব, তখন আসলে কি যারা টপ ম্যানেজমেন্ট তাদেরকেই তো ইনভলভ করতে হবে, সিনিয়র ম্যানেজমেন্ট। চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট গভর্নেন্স গোলস এন্ড ট্রাই টু কিপ দেম সিম্পল। শুরুতে যাতে আমাদের গভর্নেন্সটা সিম্পল থাকে। প্রথমেই যদি আমরা খুব ইম্পোজিং মোডে চলে যাই, যেটা আমি পিএমওর আলোচনায় বলছিলাম যে পিএমও আসলে কি প্রথমে থাকবে হচ্ছে জাস্ট সাপোর্টিং রোলে কাজ করবে, তাই না? হ্যাঁ, সাপোর্টিং, তারপরে কি করবে, পরেরটা কি ছিল? হ্যাঁ, কন্ট্রোলিং, আর ফাইনালি হবে ডাইরেক্টিং। সো আমরা যখন গভর্নেন্স তৈরি করব, তখন আসলে ওইভাবে যেতে হবে। প্রথমে খুবই সিম্পল সহজভাবে সাপোর্টিভ মোডে যেতে হবে, তারপরে ধীরে ধীরে আসলে আমাদেরকে আরো ম্যাচুর ইয়াতে যেতে হবে। সিলেক্ট এ গ্রুপ অফ এক্সপিরিয়েন্স ইন্ডিভিজুয়াল টু বি রেসপন্সিবল ফর অল গভর্নেন্স অ্যাক্টিভিটিস। প্র্যাকটিস গভর্নেন্স ফর প্রজেক্টস, প্রোগ্রামস এন্ড পোর্টফোলিও। এটার জন্য আমি বলছিলাম যে দুইটা কিন্তু স্ট্যান্ডার্ড পিএম এর আছে, যেটা দেখতে পারেন ওয়েবসাইটে মেম্বারদের জন্য ফ্রি। Keep the governance process transparent to the project stakeholders. লাস্টের পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। গভর্নেন্স কিন্তু ফিক্স না, তাই না? এটা এভালুয়েট হতে থাকবে, ঠিক আছে? ইনফর্ম ডিসিশন মেকিং বাই, যখন আমরা ডেটা পাবো সেই ডেটার উপর বেস করে আমাদেরকে এটা অলওয়েজ ইমপ্রুভমেন্টের মধ্যে রাখতে হবে প্রজেক্ট গভর্নেন্সটা। ঠিক আছে, তাহলে আমাদের এটা শেষ হয়ে গেল। কিছু অ্যাক্টিভিটি আছে, অ্যাক্টিভিটি গুলো আসলে ডিসক্রিপটিভ টাইপ অ্যাক্টিভিটি। চলেন জাস্ট একটু দেখে নেই, আমরা ক্লাসের ইয়া করব না, জাস্ট প্রশ্নগুলো একটু দেখি। এই যে আপনার, আচ্ছা ডেসক্রিপটিভ না, এখানে প্রশ্ন আছে দেখা যাচ্ছে। ওকে, দেখা তো এই প্রশ্নগুলো আমরা একটু সলভ করি। 3টা বা 4টা প্রশ্ন আছে বোধহয়, 3টা প্রশ্ন আছে। তো সিনারিও হচ্ছে এটা। আচ্ছা, প্রথমটার অ্যান্সার কি হবে? হুইচ অফ দ্য ফলোইং বেস্ট রিপ্রেজেন্টস দ্য ডেফিনেশন অফ গভর্নেন্স? A set of practices. A set of practices to help assure the success of the project. আসলে তো টার্গেট তাই না? গভর্নেন্স তো এমনি মানুষকে কষ্ট দেওয়ার জন্য না, বা শুধু প্রসেস ওরিয়েন্টেড হবে এটা না, আসলে যাতে আমাদের প্রজেক্টগুলো সাকসেসফুল হয় এবং ভ্যালু দিতে পারে, সেই ধরনের আসলে গভর্নেন্স তৈরি করতে হবে। আচ্ছা, সেকেন্ড, what should the assumptions made about a phase be verified? When should the assumptions made about a phase be verified? At the beginning of our phase. Assumption made about a phase be verified, মানে assumption made করা হয়েছে, তারপর ভেরিফাই কখন হবে? Oh, verified. At the beginning of next phase. At the next phase. হ্যাঁ, যে নেক্সট ফেজে যখন আমরা ফেজ গেট করি, তখন আসলে সবগুলো ভেরিফাই হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসছে থার্ড কোশ্চেন। এখানে 3টা অ্যান্সার চাওয়া হয়েছে, দেখেন তো কোনটা কোনটা হবে। গো নো গো একটা, ফেজ গেট একটা, 3টা Kill point. কিল পয়েন্ট।
একটা কি প্রথম পয়েন্ট, তিনটা ফেজ গেট, ফেজ গেট একটা, গভর্নেন্স গেট, পয়েন্ট একটা গভর্নেন্স গেট। নো গো আছে, কিন্তু এবার আসলে Go. এইভাবে এই তিনটা আসলে মেনশন আছে। হ্যাঁ, গো নো গো না স্যার নাকি? গো নো গো আছে কিন্তু এখানে নাই আসলে, মানে এইবার বোধহয় প্রেজেন্টেশন স্লাইড আমি স্টুডেন্ট ম্যানুয়ালের মধ্যে নাই। পিএম বকে আছে, পিএম বকে ছিল। গভর্নেন্স গেটটা কি কি কারণে হবে? গভর্নেন্স গেট ওইটা গভর্নেন্স গেট তো আরেকটা নাম দেখাইলো, হ্যাঁ হ্যাঁ, মানে এই যে ফেজের আরেকটা নাম কিন্তু হচ্ছে রেজাবে গো নো governance। গো ছিল কিন্তু, রাইট? হ্যাঁ ছিল, মানে কনফিউজিং। কনফিউজিং না, ওটা নাম হিসেবে ছিল না, মানে গো নো গো ডিসিশন আপনি আচ্ছা, নেবেন no, হচ্ছে no, ফেজের no. শেষে। এটা বলা হয়েছে যে মানে অ্যানাদার নেম, আর গো Right. নো গো তো আসলে ইয়ার ডেসক্রিপশনে ছিল যে আসলে আমরা ফেজ গেটে কি করি। আর নাম কিন্তু এই দুইটা আগে ছিল, ফেজ গেট এবং কিল পয়েন্ট। গভর্নেন্স গেটটা নতুন অ্যাড হয়েছে, আর একটা কি আর একটা অ্যাড হয়েছে টোল গেট। এই দুইটা নতুন হয়েছে আর কি। গভর্নেন্স গেট মানে হচ্ছে যে আমাদের প্রতিটা ফেজে তো এই চ্যাপ্টারটাই পড়তেছি আমরা গভর্নেন্স নিয়ে, তাই না? প্রতিটা ফেজ কিভাবে আমরা এনশিওর করব যে এটা আসলে কমপ্লিট হয়েছে কিনা, এবং না হলে আমরা নেক্সটে যেতে পারবো না। সো আসলে আমরা গভর্নেন্স এনশিওর করতেছি, এবং ওই সমস্ত ক্রাইটেরিয়া বা চেকলিস্ট যদি মিট না হয় তাহলে কিন্তু আমাদের ফেজটা এখন কমপ্লিট হয় না। সো গভর্নেন্সটা এনশিওর করতেছি আমরা ফেজ গেটে এসে। আচ্ছা, এরপরে 4 নম্বরটা Sequential. Potential হবে। সিকোয়েন্সিয়াল। সো আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করতেছি, যেখানে আসলে কোশ্চেন চেঞ্জ হয়ে যখন এরকম মাল্টিপল, এটা কি ধরনের কোশ্চেন? মাল্টিপল রেসপন্স না? মাল্টিপল রেসপন্স টাইপ কোশ্চেন কিন্তু সহজ হচ্ছে, তাই না? জাস্ট নলেজের উপর আসতেছে, কিন্তু মানে আপনি জানেন কিনা। কিন্তু অন্য প্রশ্নগুলো কিন্তু একটু টাফ, কিন্তু Fill up এই the ধরনের gaps প্রশ্নগুলো হচ্ছে সহজ। গিয়ে মনে রাখতে হবে। হ্যাঁ, মনে মানে কি একবার পড়লে আপনার ইয়া থেকে যাবে, আসলে মাথায় থেকে যাবে। জাস্ট এই জন্য মানে পরীক্ষার আগে জাস্ট মানে সবকিছু যাতে একবার পড়তে পারেন, স্পেশালি এবার স্টুডেন্ট ম্যানুয়ালটা আর কি, যাতে একবার রিড করতে পারেন একদম ফুল স্টার্ট থেকে এন্ড পর্যন্ত, সেটা আসলে লাস্ট পড়াশোনার ইয়ার মধ্যে রাখতে হবে আর কি। ওকে, সো আমরা ব্যাক করলাম প্রেজেন্টেশন স্লাইডে। এখন আমরা পড়বো হচ্ছে প্ল্যান এন্ড ম্যানেজ প্রজেক্ট ফেজ ক্লোজার। আমরা কিন্তু কোথায় আছি আসলে? স্টার্টিং দ্য প্রজেক্ট, তার মানে উই আর কমপ্লিটিং অল দ্য প্ল্যানস ফর দ্য প্রজেক্ট। এবং আমাদের পুরো এই লেসনটা, আমরা যে স্টার্টিং দ্য প্রজেক্ট লেসনটা করতেছি, এটা টার্গেট কি? টার্গেট হচ্ছে আসলে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করা। ফুল প্রজেক্টের কমপ্লিট প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করে হচ্ছে স্টার্টিং দ্য প্রজেক্ট, এই লেসনটার টার্গেট। এবং আমরা শুরু করছিলাম হচ্ছে, মনে আছে যে আমরা প্রথমে করছিলাম যে আমরা অ্যাজাইল ফলো করব নাকি প্রেডিক্টিভ ফলো করব, সেটা প্রথম। তারপরে হচ্ছে প্ল্যান স্কোপ, প্ল্যান এন্ড ম্যানেজ স্কোপ, প্ল্যান এন্ড ম্যানেজ শিডিউল, প্ল্যান এন্ড ম্যানেজ কস্ট, প্ল্যান এন্ড ম্যানেজ কোয়ালিটি, প্ল্যান এন্ড ম্যানেজ প্রকিউরমেন্ট। ঠিক আছে, এবং এখন আমরা কি করতেছি? প্ল্যান এন্ড ম্যানেজ প্রজেক্ট ফেজ আর ক্লোজার। তার মানে প্রজেক্ট যে আমরা ক্লোজার করব তারও কিন্তু প্ল্যানিং করতে হবে, তাই না? ক্লোজিং এর সময় আমরা কি কি টার্মস এন্ড কন্ডিশন ফিল আপ করতে হবে, তারপরে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া কি কি মিট করতে হবে। আর অ্যাজাইলে যেটা বলে ডেফিনেশন অফ ডান, হ্যাঁ, এটা আসলে আরো ব্রডার ভাবে বলে। আর পিএম বকে কিন্তু ডেফিনেশন অফ ডান শব্দটা আগে ছিল না, এখন কিন্তু অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া ছিল। কেউ কেউ বলতে পারবেন অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া কোন ডকুমেন্টে থাকে পিএম বকে? অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া ক্লোজিং এ Statement, হ্যাঁ, কন্ট্রোলিং, project scope অ্যাকমপ্লিশমেন্ট। statement, হ্যাঁ, মানে যে আমরা প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট, প্রজেক্ট স্কোপ স্টেটমেন্টে কিন্তু অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া থাকে। আমরা কিন্তু পড়ছি এটা, প্ল্যান এন্ড ম্যানেজ স্কোপে দেখবেন আছে এটা। অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া থাকে হচ্ছে স্কোপ, যেখানে স্কোপ লিখছেন আপনি একদম ফাইনাল করে। ঠিক আছে, প্রথমে আমরা এলিসিটেশন অফ রিকোয়ারমেন্টস করছি, তারপরে কি করছি? ডিফাইন স্কোপ করছি। ডিফাইন স্কোপে আমরা প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট তৈরি করছি, যেখানে সমস্ত স্কোপ ছিল,
এবং সেম টাইম অ্যাজাম্পশন কনস্ট্যান্ট ছিল এবং অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া ছিল, যে স্কোপগুলো যে আপনি লিখলেন সেটা প্রতিটা স্কোপ আসলে কি কি ক্রাইটেরিয়া মিট করলে অ্যাকসেপ্ট হবে বাই কাস্টমার। আর অ্যাজাইলে কিন্তু এই অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া প্লাস আরো অনেক কিছু মিলে ডেফিনিশন অফ ডান, যেটা হলে কাস্টমার বলবো যে হ্যাঁ আমার ডেলিভারি অ্যাকসেপ্ট হয়েছে। আর পিএমবকে আসলে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়াই হচ্ছে ফাইনাল অ্যাকসেপ্টেন্স বাই দ্য কাস্টমার, যেটা দিয়ে কাস্টমার অ্যাকসেপ্ট করছে যে হ্যাঁ আমরা প্রোডাক্টটা পাইছি বা ডেলিভারিটা পেয়ে গেছি। ভাই সাপোজ একটা কোশ্চেন আসলো, এখানে আপনার অ্যাকসেপ্টেন্স নাই, প্রজেক্ট চয়েস হিসাবে নাই, স্টেটমেন্ট প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট নাই, কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান আছে, তখন তো ওইটাই চয়েস হবে। হ্যাঁ, তখন ওইটাই হবে। ঠিক আছে, কারণ হচ্ছে যে সমস্ত প্ল্যানিং ডকুমেন্ট কিন্তু পার্ট অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। পিএমবকে মনে রাখতে হবে, পিএমবকে মানে পিএমপি যেটা প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, সেটা হচ্ছে বাকি সব প্ল্যান হচ্ছে তার সাবসিডি প্ল্যান। সব প্ল্যানগুলো তৈরি হওয়ার পরে এখানে গিয়ে অ্যাড হয়ে যায়। ওকে, সো ক্লোজিং এর প্ল্যানিং করতেছি আমরা। ডিটারমাইন ক্রাইটেরিয়া টু সাকসেসফুলি ক্লোজ দ্য প্রজেক্ট অর ফেজ। এই যে মানে ক্রাইটেরিয়াগুলোকে সেট করা, যেটা আসলে দেখে আমরা বলবো যে আমাদের অ্যাকসেপ্টেন্স হয়ে গেছে। এবং অ্যাজাইলে এটা একদম বলা হয় ডেফিনেশন অফ ডান। আর অ্যাজাইলে আসলে আমরা যেটা অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া বলি সেটা আসলে জেনারেলি প্রতিটা ইউজার স্টোরির মানে আমরা কি লিখি, আমরা বুঝলাম কিন্তু ইউজার স্টোরি লেখা হয় একটা ইন্ডেক্স কার্ডে, মানে ছোট ছোট কাগজে বা পোস্ট-ইট নোটে। সেই পোস্ট-ইট নোটের এক পাশে থাকে হচ্ছে স্টোরিটা, তার সাথে থাকে হচ্ছে আপনার স্টোরি পয়েন্ট কত, এবং আর পাশে থাকে হচ্ছে প্রায়োরিটি, স্টোরির প্রায়োরিটিটা কত, আর এই স্টোরির পিছনে থাকে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। তো মেইনলি ইউজার স্টোরিটা অ্যাকসেপ্ট করার জন্য যে ক্রাইটেরিয়াগুলো সেটা ওরা বলে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। আর ডেফিনেশন অফ ডান বলে হচ্ছে হোল এমভিপি। আপনি যে স্প্রিন্ট করে ফেললেন, করার পরে যে প্রোডাক্টটা পাচ্ছি সেটা আসলে সেটার মধ্যে যে চেকলিস্টগুলো থাকে, যে আপনার সমস্ত অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া মিট করছে কিনা, তারপর সব টেস্টিং পাস করছে কিনা, তারপর সমস্ত ডকুমেন্টেশন হয়েছে কিনা, হ্যাঁ কোয়ালিটি চেক হয়েছে কিনা, সব মিলে আসলে ডেফিনেশন অফ ডান হয়। আচ্ছা, ডেভেলপ ট্রানজিশন প্ল্যানিং আর্টিফ্যাক্টস। এই জিনিসটা কি ট্রানজিশন প্ল্যানিং আর্টিফ্যাক্টস? এটা কি জিনিস? মানে কিভাবে আপনার এর কাছে ওই অপারেটিং অর্গানাইজেশন বা কাস্টমারের কাছে এটা ডেলিভারি হবে, তখন আপনি প্রজেক্টটা শেষ হওয়ার পরে প্রজেক্ট শেষ হয়ে ডকুমেন্ট দিব, অপারেশনে কি হবে জানেন? আর্টিফ্যাক্ট ডকুমেন্টস। হ্যাঁ, এটা আর্টিফ্যাক্টস মানে নট অনলি ডকুমেন্টস, আর্টিফ্যাক্টস মানে ওই যে ডেলিভারেবল দিচ্ছেন, তারপরে তাদেরকে ট্রেনিং দিচ্ছেন, তারপরে এই যে প্রোডাক্টটা বানালেন সেটা চালানোর জন্য তো অবশ্যই একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে, তাই না? যেটাকে আমরা বলি প্রোডাকশন এনভায়রনমেন্ট। সেটা যে টেপাই হোক, মানে এনভায়রনমেন্টটা কিন্তু সেট আপ করতে হবে। এই সবকিছু আসলে ট্রানজিশন প্ল্যানিং আর্টিফ্যাক্টের পার্ট। এটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এটা যদি না করেন তাহলে আপনি আসলে কি দেখে আসলে ট্রানজিশন যখন করবেন ওই টিম তো কাজ করতে পারবে না। আচ্ছা, ভ্যালিডেট রেডিনেস ফর ট্রানজিশন। এই যে এবং ভ্যালিডেট করা যে আসলে আপনি যে ট্রানজিট করতে যাচ্ছেন আপনার অপারেশন টিমের কাছে বা কাস্টমারের কাছে, তার জন্য সব রেডিনেস আছে কিনা, সবকিছু রেডি আছে কিনা, না তো লাভ হবে না যদি সবকিছু রেডি না থাকে। কনক্লুড অ্যাক্টিভিটিস টু ক্লোজ আউট প্রজেক্ট অর ফেজ। এবং আপনার যদি ফর্মালি আমরা সবসময় মনে রাখতে হবে প্রজেক্ট কিন্তু আমরা ফর্মালি ক্লোজ করব, এবং প্রজেক্ট হয় মানে প্রতিটা প্রজেক্ট ইউনিক, এবং এটা এমন ধরনের কাজ যেটা একবারই হয়। তো সেই কাজটা যাতে অফিসিয়ালি এবং ফর্মালি ক্লোজ হয় সেটা আমাদেরকে ইনশিওর করতে হবে। এবং অনেক সময় অনেক অর্গানাইজেশনে একদম ডিটেল চেকলিস্ট থাকে যে কি কি চেকলিস্ট আমরা ক্লোজিং এর সময় চেক করব। যেমন জেনারেলি আমরা একটা কিন্তু করি, সেটা হচ্ছে ফাইনাল প্রজেক্ট রিপোর্ট জমা দিই আমরা, তাই না? ফাইনাল প্রজেক্ট রিপোর্ট, সেটাও কিন্তু একটা অ্যাক্টিভিটিসের একটা পার্ট। তারপর আর একটা বড় পার্ট থাকে হচ্ছে লেসন লার্ন। আমরা থ্রু আউট দ্য প্রজেক্ট যে লেসনটা লার্ন করলাম সেটা আমরা ক্যাপচার করি, এবং লেসন লার্ন রেজিস্টারে তো থ্রু আউট দ্য প্রজেক্ট আমরা রাখি, তাই না? আর সেটা ফাইনালি যখন প্রজেক্ট ক্লোজ হবে তখন আমরা লেসন লার্ন
রেপোজিটরিতে রাখবো। হ্যাঁ, রেপোজিটরিতে রাখবো, ঠিক আছে। এবং আরেকটা বড় কাজ কি থাকে, আপনার যে স্টাফগুলো এতদিন কাজ করলো আপনার সাথে, তাদের রিলিজ এনশিওর করা, সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে করতে হবে, ফর্মালি করতে হবে এই জিনিসগুলো। আচ্ছা, আমাদের কিন্তু প্রজেক্ট ক্লোজিং নিয়ে মিসকনসেপশন আছে, তাই না? মিসপারসেপশন আছে যে প্রজেক্ট বোধহয় যদি সাকসেসফুলি কমপ্লিট হয়। আচ্ছা, এখানে দেখেন ডেলিভারেবল হচ্ছে ডেফিনেশন অফ ডান বা ভ্যালিডেট ওয়ার্ক, মানে কাস্টমার দেখে ভ্যালিডেট করছে, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া সব মিট হয়ে গেছে, তাইলে আমরা বলবো যে এটা ডেলিভারির জন্য রেডি। এই যে মেইন ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটিগুলো কি দেখেন, আমি যেটা একটু আগে বললাম, একটা হচ্ছে প্ল্যান ওয়ার্ক ইজ কমপ্লিটেড, প্রজেক্ট অর ফেজ ইনফরমেশন ইজ আর্কাইভড, ঠিক আছে, সমস্ত ইম্পর্টেন্ট ফাইলগুলো আপনি আর্কাইভ করছেন এবং নলেজ আর্কাইভ করছেন। 3 নম্বর হচ্ছে প্রজেক্ট টিম রিসোর্স আর রিলিজ টু পারসু আদার এন্ডিভিউস, ঠিক আছে। এই তিনটা আসলে মেইন কাজ আমাদের যখন আমরা প্রজেক্ট ক্লোজিং করব। ওকে, আচ্ছা, আমাদের মিসপারসেপশন কি আছে, যে আমাদের প্রজেক্ট ক্লোজিং বলতে তখন হয় যখন প্রজেক্ট আসলে সাকসেসফুলি শেষ হয়। প্রজেক্ট যদি সাকসেসফুলি কমপ্লিট না হয় তাহলে কি আমরা প্রজেক্ট ক্লোজিং করব না, নাকি? করবো স্যার। এটা কিন্তু মাথায় নিতে হবে, অনেক প্রশ্ন পাবেন পরীক্ষায় যে আপনার কোনো কারণে আমরা যে প্রোডাক্টটা বানাচ্ছি সেটার মার্কেটে ডিমান্ড নাই, কিংবা অর্গানাইজেশনের ফাইন্যান্স নাই, বাজেট নাই, অনেক কারণে হতে পারে, কিন্তু পলিটিক্যাল সিচুয়েশন চেঞ্জ হয়ে গেল, তো বিভিন্ন কারণে কিন্তু প্রজেক্ট আর ভায়াবল নাও হতে পারে, বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু মনে রাখতে হবে যখন এই প্রজেক্ট ক্লোজ হবে তখনই কিন্তু ফর্মাল সমস্ত কাজগুলো করতে হবে। ক্লোজ প্রজেক্টে আপনি যে প্ল্যানগুলো করছেন, হ্যাঁ, যে আর্কাইভ এই পর্যন্ত যা শিখছেন সেটা আর্কাইভ করা, যতটুকু ডেভেলপ হচ্ছে ওটাকে ইউজ করা যায় কিনা সেটা ঠিক করা। বা এরকম হতে পারে প্রজেক্টটা এখন জাস্ট পজ হলো, পরে আবার 6 মাস পরে হয়তো শুরু করবেন, তাহলে এখন পর্যন্ত যা করছেন ওটা ঠিক মতো রাখা, যাতে আপনি আবার নেক্সট 6 মাস পরে আবার শুরু করতে পারেন। তো ফর্মাল ক্লোজিং প্রসিডিউর কিন্তু যদি প্রজেক্ট মানে প্রিম্যাচুর ক্লোজার হয় তাহলে কিন্তু করতে হবে। আর যদি সাকসেসফুল হয় সেটা তো একটা ক্লোজিং এর একটা ক্রাইটেরিয়া হচ্ছে যে আমরা সাকসেসফুল প্রজেক্টটা কমপ্লিট করতে পারছি, তাহলে তো তখন তো হবেই। সেই কথাটা এখানে বলা আছে, দেখেন, এনি ওয়ান অফ দ্য ফলোইং ইভেন্টস ক্যান রেজাল্ট ইন প্রজেক্ট ক্লোজার। 1 নম্বর কি, যদি আমরা সাকসেসফুলি প্রজেক্টের অবজেক্টিভ মিট করতে পারি। সেকেন্ড হচ্ছে দ্য রিকোয়ারমেন্ট চেঞ্জ ডিউরিং এক্সিকিউশন টু দ্য পয়েন্ট হোয়ার দ্য প্রজেক্ট ইজ নো লঙ্গার ফিজিবল, এই যে আমরা দেখতেছি আর প্রজেক্ট ফিজিবল না। দেন অ্যাডিকুয়েট ফান্ডিং ইজ নো লঙ্গার অ্যাভেলেবল, বাজেট নাই। সিগনিফিকেন্ট রিস্ক, এত বড় রিস্ক দেখতেছি যেটা আসলে আমাদের কম্পিটিশন করা সম্ভব না, হয় না? এরকম হয়। দ্য অর্গানাইজেশন নো লঙ্গার নিডস প্রজেক্ট ডেলিভারেবলস, যে জিনিসটা বানাতে চাচ্ছিল অর্গানাইজেশন সেটা তার দরকার নাই, ঠিক আছে। আর এক্সটার্নাল ফ্যাক্টর, যেটাতে আপনার কোনো হাতই নাই, যেমন চেঞ্জ ইন লস অর রেগুলেশনস, গভর্নমেন্ট অলরেডি রেগুলেশন চেঞ্জ করে ফেলছে, যেটা আপনি করতেছিলেন সেটা দিয়ে আর কাজ হবে না, তখন ওই রেগুলেশন অনুযায়ী আবার চেঞ্জ করে ফেলতে হবে। মার্জার ও অ্যাকুইজিশন দ্যাট এফেক্টস দ্য অর্গানাইজেশন, হ্যাঁ, এই যে রবি আর এয়ারটেলের যে মার্জার হলো, তো তারা তো নিজস্ব প্ল্যানে বিভিন্ন প্রজেক্ট প্ল্যান করছিল, কিন্তু যখন মার্জার হয়েছে তখন আরো নতুন প্রজেক্ট ইনিশিয়েট হয়েছে, কিন্তু যার প্রজেক্ট কিন্তু দেখা যাবে যে বন্ধ হয়ে গেছে, কারণ ওইটা দরকার নাই। হয়তো এয়ারটেলের একটা জিনিস দিয়ে, যেমন রবির অনেক সাইট রবি ক্লোজ করে দিচ্ছে, কারণ ওই জায়গায় এয়ারটেলের সাইট আছে, তো এয়ারটেলের সাইটেই যদি আমি আমার ডিভাইস গুলো বসাই তাহলে কিন্তু কাজ হয়ে যাচ্ছে, আননেসারি আমি আরেকটা সাইট আর রাখবো না। রবি কিন্তু প্রচুর সাইট ক্লোজ করছে পুরা ঢাকা শহরে এবং পুরো বাংলাদেশে, হ্যাঁ, কারণ যেহেতু ওরা মার্জ করে ফেলছে তখন কিন্তু ওই প্রজেক্ট গুলোর দরকার নেই। গ্লোবাল ও ন্যাশনাল ইকোনমিক চেঞ্জ, ঠিক আছে, সেই ফ্যাক্টর গুলোর কারণে কিন্তু আমাদের প্রজেক্ট ক্লোজার হতে পারে। যখনই বা যেভাবে ক্লোজ হোক না কেন, মনে রাখতে হবে আমাদের মানে প্রজেক্ট ক্লোজারে যে আমরা প্ল্যানিং করব, যে অ্যাক্টিভিটি গুলো করা দরকার সেটা সবসময় করতে হবে। তার মধ্যে একটা কাজ কি, প্রকিউরমেন্ট ক্লোজ করতে হবে। প্রকিউরমেন্ট রিলেটেড যা আছে সব ক্লোজ করে ফেলতে হবে। তবে এটা মনে রাখতে হবে যে প্রকিউরমেন্ট আমি একদম লাস্টে এসে ক্লোজ করবো এরকম না, যখন যে প্রকিউরমেন্টটা হয়ে যাচ্ছে
কন্ট্রাক্ট অনুযায়ী সেটা সেখানেই ক্লোজ করে ফেলবেন। নাহলে হয়তো এমন দেখা যাবে কোনো একটা শর্ত আছে, আপনি যদি সব শেষে ক্লোজ করার চেষ্টা করেন, দেখেন যে কস্ট হয়তো অনেক বেড়ে গেছে বিভিন্ন চার্জের কারণে। সো যে প্রকিউরমেন্টটা যখন ক্লোজ হওয়ার কথা সেটা আপনি কন্ট্রাক্ট অনুযায়ী সেই সময় ক্লোজ করে দিবেন। এটা ওয়েট করবেন না যে প্রজেক্ট ক্লোজের সাথে ক্লোজ করবো। এটা অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, এটা তো আসলে মেইন ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্টে আমরা অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া যে কন্ডিশনগুলো আমরা প্রজেক্ট স্কোপ স্টেটমেন্টে সেট করছিলাম শুরুতে, সেইটা চেক করে আমরা ভ্যালিডেট করে কাস্টমারের সাইন আপ নিয়ে অ্যাকসেপ্টেন্স নিয়ে নেব আমরা প্রজেক্ট ক্লোজিং এর আগে। আর যদি আমরা অ্যাজাইল ফলো করি তাহলে আমাদের ডেফিনিশন অফ ডানে যা বলা ছিল ওইটা আমাদেরকে ফুললি কমপ্লাই করতে হবে। আচ্ছা, এখানে যে এই প্রশ্নটা তো আমরা সবাই পেরে গেছি, তাই না? ইন হুইচ ডকুমেন্ট অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া ক্যাপচার, স্কোপ স্টেটমেন্টে করি, তাই না? আচ্ছা, পেমেন্টস, প্রজেক্টের পেমেন্ট, হ্যাঁ, বিভিন্ন ভেন্ডর, সাপ্লায়ার, কনসালটেন্ট পেমেন্ট পাবে, সেগুলো যখন যেটা ডিউ হবে সেটা আপনাকে পেমেন্টগুলোকে দিয়ে দিতে হবে, ঠিক আছে? আর যেটা আসলে একদম ক্লোজিং এ হবে কিংবা কিছু পেমেন্ট এরকম থেকেও যায় যে 10% 20% হয়তো 6 মাস পরে বা 1 বছর পরে পাবে, সেটার জন্য যে ডকুমেন্টেশন লাগবে সেগুলো আপনি প্রপারলি অ্যারেঞ্জ করে সেগুলোকে আপনি ক্লোজ করে দিবেন। কিন্তু এগুলো যদি কোনো কারণে ওপেন রাখেন, এটা কিন্তু দেখা যাবে যে এই যে এখানে বলা আছে যে এটা কিন্তু কি হবে, পটেনশিয়াল অ্যাক্সিডেন্টাল চার্জ হবে, দেখা যাবে আপনি হয়তো ভুলে ক্লোজ করেন নাই, অ্যাক্সিডেন্টাল চার্জ প্রডিউস হয়ে গেছে যেটা আসলে বাজেটের প্ল্যানের মধ্যে ছিল না। নলেজ ম্যানেজমেন্ট, যেটা আমরা বলতেছিলাম যে আমরা প্রজেক্ট থেকে যে নলেজটা পেলাম এবং যত নতুন ধরনের ডকুমেন্ট তৈরি করলাম সবই কিন্তু আমাদের অন্য প্রজেক্টে কাজে লাগতে পারে। সো সেটা আমাদেরকে নলেজ ম্যানেজমেন্ট বলতে সেটা বোঝাচ্ছে আসলে। সো এখানে কিন্তু দুইটা টার্ম আমাদের একটু ক্লিয়ার হয়ে নেন, দুইটা টার্ম, একটা হচ্ছে লেসন লার্ন রেজিস্টার আর একটা হচ্ছে লেসন লার্ন রেপোজিটরি। এই দুইটা পার্থক্য কিন্তু আমরা কি সবাই ক্লিয়ার এই পার্থক্যটা? কারো কনফিউশন আছে দুইটার মধ্যে পার্থক্য কি? রেজিস্টার কি আর রেপোজিটরি কি? প্রমাণ থাকা অবস্থা স্যার রেজিস্টার সবকিছু এন্ট্রি হতে থাকে স্যার, আর যখন শেষ করে আমি আবার হ্যান্ড ওভার করে দেই ক্লোজ করে, তখন স্যার রিপোজিটরি চলে। রিপোজিটরি অর্গানাইজেশনের তার মানে অর্গানাইজেশনের, হ্যাঁ, অর্গানাইজেশন রিপোজিটরি, যেটা আমরা আসলে যে ওপি এর পার্ট বলছিলাম, তাই না? ওপি এর দুইটা পার্ট, একটা হচ্ছে প্রসেস, পলিসি, প্রসিডিউর কিংবা প্রজেক্ট গভর্নেন্স ধরতে পারেন, আর একটা হচ্ছে অর্গানাইজেশনাল নলেজ বেস, তাই না? সেটা আসলে রিপোজিটরি। সেখানে গিয়ে আপনি একটা প্রজেক্ট করছেন P1, আর একটা টিম করছে P2, সব নলেজ গুলো কিন্তু লেসন লার্ন যেটা তৈরি করছে, এই প্রজেক্টে একটা লেসন লার্ন ছিল, আবার এই প্রজেক্টে একটা লেসন লার্ন ছিল। থ্রু আউট দ্য প্রজেক্ট যত লেসন আসছে আমরা কিন্তু লেসন লার্নে সব রাখছি। আরেকটা আমাদের কিন্তু মিসকনসেপশন আছে, মিসপারসেপশন আছে, যে আমাদের বোধহয় লেসন লার্ন সেশন করতে হয় বোধহয় প্রজেক্টের শেষে গিয়ে। এইটা কিন্তু আমাদেরকে বের হয়ে আসতে হবে এখান থেকে। আমাদের অ্যাজাইলে তো মনে আছে, তাই না? অ্যাজাইলে প্রতিটা ইটারেশনের পরে আমরা রেট্রোস্পেক্টিভ করি, যেখানে আমরা ওই ইটারেশনে কি শিখছি, তাই না? ভালো কি পাইছি সেটা কিন্তু আমরা কালেক্ট করি, এবং খারাপ কি হচ্ছে সেটা আমরা নেক্সট স্প্রিন্টে বা ইটারেশনে চেঞ্জ করার চেষ্টা করি। এবং আমরা একটা টার্ম বলছিলাম কাইজেন, মানে একটু ইমপ্রুভমেন্ট করতে পারবো এবং এটা একটা হলেও যাতে নেক্সট ইটারেশনে আমরা সেটা ইমপ্লিমেন্ট করি। সো এই সমস্ত রেট্রোস্পেক্টিভ আসলে কি করতেছি আমরা, লেসন লার্ন রেজিস্টারে রাখতেছি। আর ফাইনালি যখন প্রজেক্ট শেষ হয়ে যাবে তখন ফাইনাল একটা রেট্রোস্পেক্টিভ করে আমরা এখানে আমাদের নলেজ থাকবে, ফাইল থাকবে, হ্যাঁ, আরো টেমপ্লেট থাকবে যেগুলো আমরা প্রডিউস করছি, যেটা আমাদের অর্গানাইজেশনের জন্য বেনিফিশিয়াল হবে। আচ্ছা, ট্রানজিশন প্ল্যানিং আর্টিফ্যাক্টস, যেটা বললাম যে আমরা যখন ট্রানজিশন করব। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আপনাদের করি যে ট্রানজিশন প্ল্যানিং, তার মানে আমরা যে অপারেশন টিমকে বা কাস্টমারকে ট্রানজিট করে দেবো আমাদের ডেলিভারেবল বা প্রোডাক্ট বা সার্ভিস, এই যে ট্রানজিশন প্ল্যানিং এর ট্রানজিশন করার সময় যে কি কি রিকোয়ারমেন্ট আছে আমার কাস্টমারের বা স্টেক হোল্ডার বা অপারেশন টিমের, সেটা আমরা কোথায় কোথায় এটা ক্যাপচার করি, কোন সময় এবং কোন ডকুমেন্টে? কারো মনে আছে?
সময়ে করি এবং কোন ডকুমেন্টে করি? রিকোয়ারমেন্ট যখন আমি কিন্তু এই লেসনেই পড়ছি, এই লেসনে এই টপিক 2 তে পড়ছি, প্ল্যান এন্ড ম্যানেজ স্কোপ। হ্যাঁ, তখন আমরা যখন রিকোয়ারমেন্ট কালেকশন করি বা রিকোয়ারমেন্ট অ্যানালিসিস করি, তখন কিন্তু আমরা বিভিন্ন ক্যাটাগরিতে করি, তাই না? বিজনেস রিকোয়ারমেন্ট, স্টেক হোল্ডার রিকোয়ারমেন্ট, কোয়ালিটি রিকোয়ারমেন্টস, এর সাথে কিন্তু একটা পয়েন্ট ছিল ট্রানজিশন রিকোয়ারমেন্টস, মনে আছে? ট্রানজিশন রিকোয়ারমেন্টস। ট্রানজিশন। হ্যাঁ, সেই ট্রানজিশনের সময়, হ্যাঁ, ওই রিকোয়ারমেন্ট, ওই সময় কিন্তু সমস্ত রিকোয়ারমেন্ট আপনাকে কালেক্ট করতে হবে। আমি কিন্তু একটা এক্সাম্পল দিছিলাম ওই সময়, যে বলছিলাম যে রবিতে মানে কয়েক কোটি টাকা ব্যয় করে একটা প্রজেক্ট করা হয়ে গেছে, প্রজেক্ট ডেলিভারিও চলে আসছে, কিন্তু অপারেশন টিম ওটা হ্যান্ড ওভার নিচ্ছে না। কারণ কি? অপারেশন টিমের ট্রানজিশন রিকোয়ারমেন্টস তারা প্রজেক্টের শুরুতে ক্যাপচার করে নাই, তাদের সাথে কনসাল্ট করে নাই এবং তাদেরকে ইনক্লুড করে নাই। ফলে তারা যেসব জিনিস না পেলে অ্যাকসেপ্ট করবে না, সেসব জিনিস নাই এখানে। ফলে তারা ডেলিভারি দিচ্ছে না, যদিও প্রজেক্ট অলরেডি সাকসেসফুলি ডেলিভার্ড টু রবি, কিন্তু অপারেশন টিম ওটা নিচ্ছে না। এবং অপারেশন যদি না নেয় তাহলে তো আসলে বেনিফিট রিয়েলাইজ হবে না, এবং 6 মাস ধরে প্রজেক্টটা ঝুলে আছে। সো এই জন্য আমরা যখন কালেক্ট রিকোয়ারমেন্টস করবো, তখন ট্রানজিশন রিকোয়ারমেন্ট কালেক্ট করতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে ডেলিভারি দিতে হবে। তো কয়েকটা পয়েন্ট দিচ্ছে দেখেন। একটা হচ্ছে যে ট্রেনিং দিতে হবে কাস্টমারকে, সেটা ট্রেনিং রিকোয়ারমেন্ট আপনাকে ক্যাপচার করতে হবে। অনেক ডকুমেন্টেশন রিকোয়ারমেন্ট থাকতে পারে এবং কমিউনিকেশন রিকোয়ারমেন্ট থাকতে পারে থ্রু আউট দ্য প্রজেক্ট অপারেশন টিমের সাথে, সেটা অবশ্যই রাখতে হবে এবং আপনাদেরকে সাপোর্ট দিতে হবে। এই সাপোর্টটা কিন্তু ওই যে মেইনটেনেন্স সাপোর্টও হতে পারে, যে আপনারা 2 বছর আপনার সাপোর্ট করলেন, বা পিএমবকে কিন্তু একটা টেকনিকের কথা বলা আছে, তাই না? যেটা আমরা অনেক ইউজ করি, বিওটি, মনে আছে? এটা কিন্তু আছে, কিন্তু পিএমবকে আছে বিওটি, প্রকিউরমেন্ট স্ট্র্যাটেজির মধ্যে। বিওটি মানে বিল্ড, অপারেট, অপারেশন এন্ড ট্রান্সফার। হ্যাঁ, সো তার মানে যে কন্ট্রাক্টরকে বা সাপ্লায়ারকে আপনি দিচ্ছেন, তারা বিল করলো, বিল করে তারা কিছুদিন অপারেশনও করলো। হ্যাঁ, বিল করতে ধরেন 2 বছর নিল, অপারেশন করলো অ্যানাদার 1 ইয়ার অর 2 ইয়ার। এর মধ্যে আপনার টিম আসলে তাদের সাথে কাজ করে, তারাও আসলে তাদের নলেজ লেভেল এবং ক্যাপাসিটি বিল্ডিং হলো, তখন 3rd ইয়ারে গিয়ে আপনার কাছে ট্রান্সফার করে দেবে। এখন আপনার টিম ইজ ওয়েল ক্যাপেবল টু রান দ্য শো, তখন আপনি আসলে নিয়ে নিলেন। এটা কিন্তু একটা মোড প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের, ঠিক আছে? অপারেট এন্ড ট্রান্সফার তো বিল্ড। হ্যাঁ, এটা কি এই ধরনের একটা প্রজেক্টের এক্সাম্পল হতে পারে, ওটা যে বঙ্গবন্ধু স্যাটেলাইট যেটা ইমপ্লিমেন্ট করতেছে? হ্যাঁ, সেটা হতে পারে। বিল একটা অর্গানাইজেশন করছে, অপারেট এখন তারা করছে, তারপরে তো আমরা একসময় ফুললি হ্যান্ড ওভার নিয়ে নেব। এবং পরবর্তীতে যে প্রজেক্ট আসতেছে, যে পারমাণবিক কেন্দ্র, হ্যাঁ, অনেক প্রজেক্ট এরকম হয় আর কি। এটা লং টার্মের প্রজেক্ট গুলো এরকম হয় স্যার, সাধারণত শর্ট টার্মের গুলো হয় না আর কি। স্পেশাল ধরনের স্যার, বিওটি, বিওটি, ডিফারেন্ট টাইপের নাম আছে। হ্যাঁ, টার্নকি, আমাদের পিএমবকে কিন্তু ভার্সনে সবগুলো কিন্তু আছে, বিট, ওওটি, তারপর টার্নকি, আরো বোধহয় 2-3টা ছিল ওখানে। সো আমরা মনে হয় ওটা যে পিএমবক যেহেতু রেফারেন্স বুক, আমরা কিন্তু ওটা পড়তে পারি আর একটু ডিটেইল। আচ্ছা, ট্রানজিশন রেডিনেস। আচ্ছা, ট্রানজিশন রেডিনেস মানে আমরা যে ডেলিভারেবল বা প্রোডাক্টটা দেব, তো সেখানে যে দিচ্ছি আমরা, সেটা সেই এনভায়রনমেন্টে রেডি আছে কিনা। হ্যাঁ, এন্ড ইউজারের ওই সাইডে ফিজিক্যাল রিসোর্স রেডি আছে কিনা, ইউজাররা রেডি হয়েছে কিনা, বিজনেস রেডি কিনা টেক ওভার নেওয়ার জন্য, ঠিক আছে? এই জিনিসগুলোকে কনফার্ম করতে হবে। সো এটা কিন্তু একটা নতুন জিনিস, যেটা আসলে ওইভাবে পিএমবকের আগে ছিল না, ট্রানজিশন রেডিনেস। তার মানে আমার প্রোডাক্টটা আমি বানাই ফেলছি, এখন যে আমি দেব, যে যাকে দিচ্ছি, সেই এনভায়রনমেন্টটা, সেই টিমটা ফুললি রেডি আছে কিনা সেটাকে এনশিওর করা। তার জন্য যে আমাদের প্রিরিকুইজিট আছে, সেগুলোকে সবগুলোকে মিট করা, সেটা হচ্ছে ট্রানজিশন রেডিনেস। লেসন লার্ন রেজিস্টারে আমরা এর আগে কিন্তু লেসন লার্ন রেজিস্টারের ডেফিনেশনটা দেখছি। এখানে হচ্ছে লেসন লার্ন রেজিস্টারে আসলে আমরা কি কি ক্যাপচার করব থ্রু আউট দ্য প্রজেক্ট। আমরা তো এটা অলরেডি বুঝে গেছি যে রেজিস্টার হচ্ছে থ্রু আউট দ্য প্রজেক্ট আমরা ম্যানেজ করব। তো সেখানে আমরা শিডিউলিং লেসন লার্ন, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট লেসন লার্ন, জাস্ট এক্সাম্পল দেওয়া হচ্ছে আর কি। সেলার বা ভেন্ডর যাদেরকে সিলেক্ট করছেন, তারা কিরকম পারফর্ম করলো, বা তাদের কাছ থেকে তো আমরা অনেক কিছু শিখতে পারি, সেই লেসন লার্ন, স্ট্র্যাটেজিক লেসন লার্ন, টেকনিক্যাল লেসন লার্ন, ঠিক আছে?
and any other aspects of lesson learned, যেটা আপনার অর্গানাইজেশনে বেটার হতে পারে সেটা আমরা ক্যাপচার করব রেজিস্টার। আচ্ছা, এরপরে ক্লোজ আউট মিটিং। ক্লোজ আউট মিটিং কি? আমরা শেষে একটা কি ফর্মাল মিটিং হয়, তাই না? সেশন হলে at end of the project or phase involve discussing the work, reviewing lesson learned, may include stakeholders, team members, project resource and customers. এটা আসলে ফাইনাল আপনি প্রজেক্ট ক্লোজার একটা মিটিং করবেন এবং এই সময় আসলে তার আগে ফাইনাল প্রজেক্ট রিপোর্ট সব জমা দিতে হয়। আচ্ছা, অ্যাজাইলে কি করা হয়? আমরা এটা অলরেডি অনেকবার আলোচনা করছি, তাই না? অ্যাজাইলে রেট্রোস্পেক্টিভ। এখানে আমি দুইটা কথা বলছিলাম যে হোয়াট ওয়েন্ট রং আর হোয়াট ওয়েন্ট ওয়েল, তাই না? এই যে এখানে বসে কিন্তু এই যে এটা মানে আমরা প্রতিটা ইটারেশনের পরেই চেক করে দেখি যে আসলে কোনটা আমাদের কি কি জিনিস ভালো হলো, তাহলে ওটাকে আরো আমরা ভালো করার চেষ্টা করি, ওটাকে রাখি কিপ। আর হোয়াট কুড হ্যাভ বিন ডান বেটার, ঠিক আছে? সো সেটা আমরা সেটা যে হোয়াট ওয়েন্ট রং, যেটা খারাপ হয়েছিল ওটা আমরা কিভাবে ইমপ্রুভ করতে পারি। তো প্রতিটা ইটারেশনের পরে এটা আমরা করি এবং একদম লাস্ট যখন প্রজেক্টের লাস্ট ইটারেশন হবে তখন একটা কমপ্লিট রেট্রোস্পেক্টিভ হবে, যেটা দিয়ে আমরা সমস্ত কিছু রেপোজিটরিতে জমা দেব। আচ্ছা, এই রেট্রোস্পেক্টিভের কিন্তু একটা বই আছে অ্যাজাইলে, যেটা আসলে অ্যাজাইল সবসময় প্রেফার করে। সেই বইটা দাঁড়া একটু আমি দেখাই, এটা বোধহয় একটু ওপেন করা আছে আমার কাছে, এখানে একটু সার্চ দিই ডারবি। এই যে এই দুই রাইটার মিলে যে বইটা লিখছে এটা আসলে অ্যাজাইলের সব জায়গায় প্রেফার করে যে এই বইটা পড়া, যে কিভাবে আসলে রেট্রোস্পেক্টিভ করব। বইটার নাম হচ্ছে অ্যাজাইল রেট্রোস্পেক্টিভ মেকিং গুড টিমস গ্রেট বাই ইথার ডারবি অ্যান্ড ডায়না লারসেন, ঠিক আছে? সো এটা আসলে সবচেয়ে পপুলার বই রেট্রোস্পেক্টিভ উপরে অ্যাজাইলের। কারো যদি ইন্টারেস্ট থাকে মানে ইউ ক্যান কালেক্ট অ্যান্ড রিড। এই বইটা কি আপনার কাছে আছে কালেকশনে? না, আমার কাছে নাই, আমার কালেকশনে নাই। গাইডলাইন্স টু ক্লোজ এ প্রজেক্ট অর ফেজ, এখানে যে ফাইনালি সমস্ত মানে গাইডলাইনগুলোকে কালেক্টিভলি এখানে বলতেছে। রিভিউ দ্য প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, যেটা আসলে আপনার মেইন ডকুমেন্ট, সেটা আপনি রিভিউ করবেন এবং সেই অনুযায়ী সমস্ত ডেলিভারি হয়েছে কিনা এনশিওর করবেন। তারপরে এই যে এটা আমরা অনেক অর্গানাইজেশনে ইউজ করি, তাই না? টার্মিনেশন চেকলিস্ট, যদি কোনো চেকলিস্ট থাকে ক্লোজিং এর সময় কি কি আপনি চেক করে বলবেন যে প্রজেক্ট ক্লোজারের জন্য রেডি, সেটা আপনি করবেন। গ্যাদার অ্যান্ড অর্গানাইজ পারফরম্যান্স মেজারমেন্ট ডকুমেন্টেশন, প্রোডাক্ট ডকুমেন্টেশন অ্যান্ড আদার রেলিভেন্ট প্রজেক্ট রেকর্ডস, তার মানে অল ডকুমেন্টেশন এবং রেকর্ডস আপনি কালেক্ট করবেন। কনফার্ম প্রজেক্ট প্রোডাক্টস মিট কমপ্লায়েন্স রিকোয়ারমেন্টস, কমপ্লায়েন্সের যত রিকোয়ারমেন্টস ছিল এটা যাতে অবশ্যই মিট হয়। দেন রিলিজ প্রজেক্ট রিসোর্স, রিলিজ করে দেওয়া। আপডেট রেকর্ডস, বি শিওর টু আপডেট দ্য রিসোর্স পুল ডাটাবেস। হ্যাঁ, তারা যে নতুন স্কেল হলো, তাই না? আমরা কি প্রজেক্টে অনেক লোকদেরকে ট্রেনিং দিচ্ছি, অনেকে দেশের বাইরে গেছে, সো বিভিন্ন কিন্তু ইভেন্ট ঘটছে এবং তাদের অনেক স্কিল এবং কম্পিটেন্সি চেঞ্জ হচ্ছে, সেটাও আপডেট করতে হবে, ঠিক আছে? সো এবং লাস্টে কি ইউ হ্যাভ টু অলসো সেলিব্রেট, তাই না? আপনি যে একটা সাকসেসফুল প্রজেক্ট করলেন, দ্যাট শুড বি সেলিব্রেটেড। সেলিব্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা কিন্তু আমাদের লাইফেও প্রতিদিনই কিন্তু সেলিব্রেট করতে হবে, চুজ অ্যান্ড সেলিব্রেট। আজকে একটা ভালো কাজ করে ফেলছেন, সো ওটা আসলে সেলিব্রেট করেন, নিজে কিছু গিফট দেন। ঠিক আছে, তাহলে আমাদের ক্লোজিং এর প্রজেক্ট অর ফেজ হয়ে গেল। এখানে যে ডিসকাশন পয়েন্টগুলো আছে, হ্যাঁ, স্টুডেন্ট ম্যানুয়ালে, সেটা আসলে সবই ডেসক্রিপটিভ টাইপ মোস্ট প্রবাবলি। সো এটা নিজেরা দেখে নিলে হবে, যেখানে সবই জাস্ট ডিসকাশন আর কি, ঠিক আছে? সেইটা আমরা ক্লাসে আর সলভ করতেছি না। সো আমি ব্রেকে যাচ্ছি তাহলে, হ্যাঁ, 5 মিনিটের ব্রেকে যাই, এরপরে এসে আমরা শুরু করবো হচ্ছে ইন্টিগ্রেশন।
সমস্ত প্ল্যানিং গুলোকে ইন্টিগ্রেট করা। আমরা 5 মিনিটস ব্রেকে গেলাম। দেখা যাচ্ছে না আমার স্লাইড দেখা যাচ্ছে, ইন্টিগ্রেশন প্রজেক্ট প্ল্যানিং অ্যাক্টিভিটিস। জি দেখতে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা আমরা যে লেসন গুলো পড়লাম, মানে এই লেসনের যতগুলো আইটেম পড়লাম সবগুলো আসলে প্ল্যানিং রিলেটেড, এবং এই লেসনটার নাম ছিল স্টার্টিং দ্য প্রজেক্ট। তার মানে প্রজেক্ট শুরুতে আমরা প্রথমে সমস্ত প্ল্যানিং করতেছিলাম। এখানে আমরা স্কোপ প্ল্যানিং, শিডিউল প্ল্যানিং, বাজেট প্ল্যানিং, কোয়ালিটি প্ল্যানিং, প্রকিউরমেন্ট প্ল্যানিং। তো এই প্ল্যানগুলো কি করতে হবে, সবগুলোকে এখন ইন্টিগ্রেট করতে হবে, ইন্টিগ্রেট প্রজেক্ট প্ল্যানিং অ্যাক্টিভিটিস। মানে বাকি সবগুলোকে ইন্টিগ্রেট করে আমরা একটা সিঙ্গেল ডকুমেন্ট তৈরি করব, যেটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। বাকি সমস্ত প্ল্যানিং ডকুমেন্ট যেটা আমরা তৈরি করেছি, স্কোপ প্ল্যান, শিডিউল প্ল্যান, বাজেট প্ল্যান, তারপরে বেসলাইন আছে না, আমরা কিন্তু 3টা বেসলাইন আলোচনা করছি। 3টা বেসলাইন কি কি? স্কোপ বেসলাইন, তারপর হচ্ছে শিডিউল বেসলাইন, আর হচ্ছে কস্ট বেসলাইন। এই 3টা কিন্তু বেসলাইন আমরা 3টা চ্যাপ্টারে দেখছি। প্ল্যান এন্ড ম্যানেজ স্কোপে দেখছি, প্ল্যান এন্ড ম্যানেজ শিডিউলে দেখছি, এবং প্ল্যান এন্ড ম্যানেজ বাজেট এন্ড রিসোর্স, সেখানে আমরা কস্ট বেসলাইন দেখছি। বেসলাইন মানে এটা হচ্ছে আমাদের অ্যাপ্রুভড রেফারেন্স। এখন আমরা প্রজেক্ট যখন এক্সিকিউশনে যাব, এইটার রেফারেন্স হিসেবে ইউজ করে এই স্কোপটা এটা আমাদেরকে ডেলিভারি দিতে হবে, এই শিডিউলের মধ্যে ডেলিভারি দিতে হবে, এবং এই বাজেটের মধ্যে প্রজেক্টটাকে করতে হবে। এবং আমরা কোনো ভেরিয়েন্স বা এক্সেপশন যদি হয় সেটা এর সাথে কম্পেয়ার করি। এই যে এই সমস্ত বেসলাইন আমরা তৈরি করছি এবং সমস্ত প্ল্যানিং ডকুমেন্ট সবগুলোকে ইন্টিগ্রেট করাই হচ্ছে এই সেকশনটার কাজ, ইন্টিগ্রেট প্রজেক্ট প্ল্যানিং অ্যাক্টিভিটিস। এবং এটা আসলে পিএমবকের ইন্টিগ্রেশন চ্যাপ্টার, এবং ইন্টিগ্রেশন চ্যাপ্টারের মেইন যে প্রসেসটা সব প্ল্যানিংকে ইন্টিগ্রেট করে সেটার নাম কি? ডেভেলপ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। সেই প্রসেসটা থ্রুতে আসলে পিএমবকের ভাষ্য অনুযায়ী সবগুলোকে ইন্টিগ্রেট করা হয়। তো সেইটাকে এখানে একটা টপিকে বলা হচ্ছে ইন্টিগ্রেট প্রজেক্ট প্ল্যানিং অ্যাক্টিভিটিস। আচ্ছা, এই চ্যাপ্টারটা শুরু করার আগে এই চ্যাপ্টারের কোশ্চেনগুলো আমরা সলভ করব, দেখি সেটা কেমন হয় নাকি। সিনারিওটা তো দেখেন, সিনারিওটা একটু পড়েন। সিনারিওটা, দ্য প্রজেক্ট ইউ হ্যাভ বিন অ্যাসাইন্ড টু ইনভলভ many people and groups with specialized knowledge. Due to the intense coordination required, defined and detailed plans are necessary. ঠিক আছে, ডিটেইল প্ল্যান ইজ নেসেসারি। আচ্ছা, এটা হচ্ছে সিনারিও। এখন আপনি হচ্ছেন প্রজেক্ট ম্যানেজার। এখন প্রথম প্রশ্ন, রিফ্লেক্টিং অন ইয়োর প্রজেক্ট ম্যানেজমেন্ট এক্সপিরিয়েন্স, হোয়াট টাইপস অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানস হ্যাভ ইউ ওয়ার্কড উইথ or created? কিছু বলেন দেখি যে আপনারা এখন পর্যন্ত যত প্রজেক্ট করছেন আপনাদের লাইফে, আপনাদের পিছনে কি কি প্ল্যানিং ডকুমেন্ট আপনারা ইউজ করছেন? আমরা তো অনেকগুলো প্ল্যানিং করলাম, তাই না? আপনারা কি কি ইউজ করছেন? নাম আছে কিছু? যেমন আমরা সবাই শিডিউলিং করছেন, স্কোপ তো করতেই হয়েছে, তারপরে বাজেট করতে হয়েছে না, বাজেট, প্রকিউরমেন্ট মাস্ট। দেখেন এই প্ল্যানগুলো করছি না আমরা সব। শিডিউলটা করেছি স্যার, আর কি করছি? আর কেউ এর বাইরে? হ্যাঁ, স্কোপ আর বাজেটটা করতে হয় না, ইমপ্লিমেন্টেশন প্ল্যান স্যার ছিল ডিপিপিতে। জি স্যার, স্কোপ এন্ড বাজেট তো চাওয়া থাকে স্যার, করা হয়েছে। হ্যাঁ, রাইট। আর কেউ কিছু করছি? আর কোন প্ল্যানিং স্টেক হোল্ডার এনগেজমেন্টের জন্য বা রিস্ক ম্যানেজমেন্টের জন্য কিংবা চেঞ্জ ম্যানেজমেন্টের জন্য? তো দেখেন এই যে এগুলো কিন্তু আমরা মিস করছি না, এগুলো কিন্তু দরকার। চেঞ্জ ম্যানেজমেন্ট কিভাবে হবে সেটা প্ল্যান করা, তাই না? তারপর রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে করবে, ওগুলো স্যার করাই হয় না, আসলে ওগুলো জরুরি করা হয় না। তারপর স্টেক হোল্ডার কিভাবে এনগেজ করবেন, তাই না? স্টেক হোল্ডার এনগেজমেন্ট,
তো এই সব জিনিসগুলো কিন্তু আমরা দেখছি। তো আমরা হয়তো কিছু কিছু করি, এখন যেহেতু আমরা অনেক কিছু শিখলাম, এখন আমরা আরো একটু বাড়ানোর চেষ্টা করি। এবং একদম ম্যাসিভ করতে হবে এরকম না, প্ল্যানিং মানে কিন্তু এরকম না যে একদম 500 পেজের একটা ডকুমেন্ট লিখবো, এরকম না। আমরা শুরু করতে পারি খুব ছোট দিয়ে, যে 3 পেজের একটা ডকুমেন্ট তৈরি করলাম বা প্রেজেন্টেশন স্লাইড বানালাম। হ্যাঁ, তো সেটাও কিন্তু মানে আমাদের শুরুটা হবে আর কি। আচ্ছা, এরপরে সেকেন্ড প্রশ্নটা আসেন। সেকেন্ড কোশ্চেন, which subsidiary plan deals with the closure of contracts including those signed to bring in consultants? সাবসিডি প্ল্যান শব্দটাকে বুঝতে পারতেছি? যারা নতুন আছি, সাবসিডি প্ল্যান মানে পিএম বকে বসে যে আসলে সবচেয়ে বড় প্ল্যানিং ডকুমেন্ট হচ্ছে পিএমপি, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। বাকি যত প্ল্যানিং ডকুমেন্ট আমরা তৈরি করছি, দেখছি আমরা এই যে পুরো লেসন 2 তে, সবগুলি আসলে পার্ট অফ পিএমপি, সাবসিডিয়ারি প্ল্যান অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। ঠিক আছে, সেখানে দেখেন অনেকগুলো সাবসিডিয়ারি প্ল্যানের কথা বলা হয়েছে। স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান, যেটা আমরা প্ল্যান এন্ড ম্যানেজ স্কোপে পড়ছি। প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান পড়ছি হচ্ছে প্ল্যান এন্ড প্রকিউর, প্ল্যান এন্ড ম্যানেজ প্রকিউরমেন্ট। তারপরে আমরা দ্য প্রসেস ইমপ্রুভমেন্ট প্ল্যান পড়ছি কোথায়? কোয়ালিটিতে। এবং এটা আমরা আরো পড়বো হচ্ছে আমরা যখন বিজনেস এনভায়রনমেন্টের লাস্ট একটা টপিক আমরা স্কিপ করছি, যেটা লাস্ট ক্লাসে পড়বো, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। সেখানে কিন্তু আমরা প্রসেস ইমপ্রুভমেন্ট প্ল্যানটা ইউজ করবো। কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান, যেটা আসলে স্টেকহোল্ডার রিলেটেড, আমরা দুই তিনটা টপিক পড়ছিলাম, এনগেজ স্টেকহোল্ডার্স, কোলাবোরেট স্টেকহোল্ডার্স, আইডেন্টিফাই স্টেকহোল্ডার্স। তো সেসব জায়গায় আমরা ইউজ করছি। আর আমরা যখন বিল্ডে হাই পারফরমেন্স টিম পড়বো, নেক্সট ক্লাসে পড়বো, তখন আসলে আমরা কমিউনিকেশন প্ল্যানও দেখবো ওখানে। সো এই প্রশ্নটা অ্যান্সার কি হবে তাহলে? প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান। প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান। হ্যাঁ, আমরা যেহেতু কন্ট্যাক্ট কথা বলতেছি, কনসালটেন্ট, সেটা কি আমরা রিসোর্স নিয়ে আসতেছি। সো সেটা হচ্ছে আমাদের এখানে আমরা দেখবো প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান সেটা থাকবে। আচ্ছা, এরপরে 3 নম্বরটা, কনফিগারেশন ম্যানেজমেন্ট প্ল্যান। দেখেন এখানে এটা আসলে আমরা অনেক সময় হয়তো অনেকে মেনটেন করি না, এটা হচ্ছে কনফিগারেশন ম্যানেজমেন্ট প্ল্যান। হ্যাঁ, আপনার কোন কোন আইটেমগুলো থ্রু আউট দ্য প্রজেক্ট কনফিগার ম্যানেজ করা দরকার, লেটেস্ট ভার্সন কোনটা, এটা যদি আমরা না জানি তাহলে দেখা যাবে বিরাট প্রজেক্ট হচ্ছে, সেখানে এক এক টিম এক এক ভার্সন নিয়ে কাজ করতেছে, তাতে সেটা বিরাট ক্যাওস হয়ে যাবে। সো দ্যাটস সেই জিনিসগুলো থাকে হচ্ছে কনফিগারেশন ম্যানেজমেন্ট প্ল্যানে। ঠিক আছে, 4 নম্বর প্রশ্নের অ্যান্সার কি হবে? ইউ আর ক্রিয়েটিং এ সাব প্ল্যান। কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট প্ল্যান। হ্যাঁ, সো এটা কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট প্ল্যান। এই প্ল্যানটা কিন্তু পিএমবকে আগের ভার্সন মানে 6.8.9। ঠিক আছে, আর এটা নিয়ে কিন্তু এখানে অনেকবার আলোচনা আছে। এখানে আমরা দেখবো কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট প্ল্যান মানে প্রজেক্টে কি কি কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট আছে, স্পেশালি গভর্নমেন্টের এবং বিভিন্ন রেগুলেটরি বডির, এবং আপনার অর্গানাইজেশনের ভিতরেও থাকতে পারে, সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং সেগুলো কিভাবে ম্যানেজ করবেন সেই গাইডলাইনটা এখানে সেট করতে হবে। সো এইবার কিন্তু বিজনেস এনভায়রনমেন্টের প্রথম যে টপিকটা, যেটা আমরা স্কিপ করছি, লাস্টে পড়বো, সেটা হচ্ছে কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট নিয়ে। ঠিক আছে, আইডেন্টিফাই প্রজেক্ট কমপ্লায়েন্স। সো এই টপিকটা কিন্তু বিজনেস এনভায়রনমেন্টের টপিক নাম্বার এ, এটা আমরা লাস্ট ক্লাসে পড়বো। ঠিক আছে, এখন আমরা তাহলে প্রেজেন্টেশন স্লাইডে যাই। কারো কাছ থেকে নয়েজ আসতেছে, একটু অডিও বন্ধ রাখতে হবে। ওকে, সো এই টপিকের উদ্দেশ্য হচ্ছে সমস্ত প্ল্যানিং গুলোকে ইন্টিগ্রেট করা। আচ্ছা, আমরা গ্রাউন্ডস রুল নিয়ে কিন্তু পড়ি নাই, আমরা নেক্সট ক্লাসে পড়বো। তো যদি গ্রাউন্ডস রুলস মানে কি, আমরা কিন্তু একটা গ্রাউন্ডস রুলের একটা বোধহয় প্র্যাকটিস করছিলাম, তাই না? কোন একটা ক্লাসে আমরা হোয়াইট বোর্ডে লিখছিলাম ঠিক টাইমে ক্লাস শুরু করা। হ্যাঁ,
তো এই যে আমরা জিনিসগুলো লিখছিলাম ওটা হচ্ছে গ্রাউন্ড রুল বা প্লে বুক বলি আমরা, প্লে বুক মানে কিভাবে আমরা প্রজেক্টে খেলবো, খেলার রুলটা কি, আমাদের ভ্যালু কি হবে, আমাদের বিহেভিয়ার কি হবে, মিটিং কিভাবে আমরা করব, আমার টিমের মধ্যে কিভাবে কনফ্লিক্ট হলে সলভ করব, হ্যাঁ, তারপরে হচ্ছে যদি এক্সটার্নাল কমিউনিকেশন করতে হয় কাস্টমারের সাথে বা সাপ্লায়ারের সাথে, তাহলে কিভাবে আমরা কমিউনিকেট করব। তো এই জিনিসগুলো আমরা গ্রাউন্ড রুলস সেট করি এবং সেই গ্রাউন্ড রুলস গুলো পিএমবকে আগে গ্রাউন্ড রুল শব্দটা ছিল, আর যে ডকুমেন্ট ওটা রাখা হয় সেটার নাম কি, টিম চার্টার। সমস্ত গ্রাউন্ড রুলস যে ডকুমেন্টে আমরা দেখি সেটাকে বলা হয় টিম চার্টার, ঠিক আছে। তো গ্রাউন্ড রুলস ভায়োলেশন হলে সেটা কিভাবে আমরা ম্যানেজ করব সেটা কিন্তু আপনার টিম চার্টারে বলা থাকবে। আচ্ছা, কনসলিডেট দ্য প্রজেক্ট ফেজ এন্ড প্ল্যান, সব প্ল্যানগুলোকে কনসলিডেট করা, একত্রিত করা, মানে ইন্টিগ্রেট করতেছি আমরা। অ্যাসেস প্ল্যানস ফর ডিপেন্ডেন্সিস, গ্যাপস এন্ড কন্টিনিউড বিজনেস ভ্যালু, সবগুলোকে আবার ফাইনালি ডিপেন্ডেন্সি চেক করা, গ্যাপ থাকলে গ্যাপকে আইডেন্টিফাই করে সলভ করা। অ্যানালাইজ ডাটা কালেক্টেড, এগুলো হচ্ছে সব এনাবলার্স। কালেক্ট এন্ড অ্যানালাইজ ডাটা টু মেক ইনফর্মড, এই টার্মটা কিন্তু অনেকবারই কিন্তু এবার আসছে, হ্যাঁ, ইনফর্মড প্রজেক্ট ডিসিশনস, ডেটার উপর ভিত্তি করে, যেটা অলরেডি আমরা পাইছি, হ্যাঁ, সেই ডেটার উপর ভিত্তি করে ইনফর্মড প্রজেক্ট ডিসিশন নিতে হবে, যেটা কিন্তু আমি একটা অন্য টার্ম ইউজ করেছিলাম অ্যাজাইলে, কারো মনে আছে? হ্যাঁ, এমপিরিসিজম, তাই না? হ্যাঁ, এমপিরিক্যাল ডাটার উপরে। সো অ্যাজাইলে কিন্তু ওটা এমপিরিক্যাল ডাটা বা এমপিরিসিজম বলা হয়। এবং স্কাম যদি পড়েন, স্কাম গাইড আমি আপনাদেরকে দিছিলাম, স্কাম গাইডে কিন্তু দেখবেন এই এমপিরিসিজম এর উপরে বিল্ড করে কিন্তু স্কাম। এবং স্কামের 3টা পিলার আছে, যেটাকে বলা হয় সংক্ষেপে বলা হয় টিয়া। টিয়া মানে হচ্ছে ট্রান্সপারেন্সি, ইন্সপেক্ট এন্ড অ্যাডাপ্ট। হ্যাঁ, এটা একদম বলা হয় স্কামের পিলার। ট্রান্সপারেন্সি হচ্ছে এমপিরিক্যাল ডেটা দিয়ে আসলে আপনি ট্রান্সপারেন্ট ইনফরমেশন পাবেন, ইনফর্মড প্রজেক্ট ডিসিশনস পাবেন। যদি সবাই ট্রান্সপারেন্ট না হয়, সেলফ অর্গানাইজিং টিম, এবং সব ডেটা যদি ওপেন না থাকে ইনফরমেশন রেডিয়েটের থ্রুতে, এবং কেউ যদি মানে চেপে যায়, আমি কাজ শেষ হয় নাই বললাম যে কাজ শেষ হয়ে গেছে, তাহলে কিন্তু পুরো টিমের জন্য ক্যাওয়াস। সো এই জন্য এই 3টাকে বলা হয় একদম পিলার অফ স্কাম। ট্রান্সপারেন্সি, ইন্সপেক্ট করে দেখতে হবে যে কি অবস্থা আছে, এবং ইমিডিয়েটলি ইউ হ্যাভ টু অ্যাডাপ্ট। এই 3টা জিনিস কিন্তু একদম স্কামের হার্ট, ঠিক আছে। এবং যে কোনো অ্যাজাইল প্রজেক্ট ম্যানেজমেন্টে কিন্তু এই 3টা জিনিস একদম আমরা তো দেখছি না, সব জিনিস কিন্তু ট্রান্সপারেন্সি যদি না থাকে, এম্পাওয়ারিং টিম, ক্রস ফাংশনাল টিম, সেলফ অর্গানাইজিং টিম, ওটাই কাজ করবে না আসলে। আর ইন্সপেক্ট যদি না করেন, যেটা আমরা ইনফরমেশন রেডিয়েটর ওপেন থাকে, ওখানে আমরা ইজিলি ইন্সপেক্ট করতে পারি। এবং ইউ হ্যাভ টু অ্যাজাইল, অ্যাডাপ্ট করতে হবে কুইকলি, ইন্সপেক্ট এন্ড অ্যাডাপ্ট। আমরা যেটা ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট বলি মনিটরিং এন্ড কন্ট্রোল, মনিটরিং এন্ড কন্ট্রোল বা মনিটরিং এন্ড এভালুয়েশন, এবং ওটাকে কুইকলি অ্যাডাপ্ট করা। এবং আমরা ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্টে এরকম বলছিলাম, প্ল্যানিং করছি, আবার আমরা কি করতেছি, হ্যাঁ, আপডেট করতেছি, এবং পুরাটাই কিন্তু মনিটরিং এন্ড কন্ট্রোলের মধ্যে থাকে। আচ্ছা, কমপ্লায়েন্স নিয়ে বারবার বলা হয়েছে, কমপ্লায়েন্স কিন্তু অনেক বেশি এমফাসিস দেওয়া হয়েছে এবার। তো কমপ্লায়েন্স নিয়ে আমাদেরকে একটু সিরিয়াস থাকতে হবে ডিজিটাল প্রজেক্ট ম্যানেজমেন্টে এবং পরীক্ষার জন্য। সো এখানে আসলে সব কোনো স্পেসিফিক টুল বলে নাই, আমরা প্ল্যানিং এর যতগুলো টুল দেখছি সবগুলো আসলে এখানে ক্যান বি ইউজড। এবং ডেলিভারেবল হচ্ছে যতগুলো আমরা প্ল্যানিং ডকুমেন্ট তৈরি করছি বিভিন্ন টপিকসে, বা আগের মানে পিএমবকের যদি কথা বলি, বিভিন্ন নলেজ এরিয়াতে আমরা যেগুলা প্ল্যান তৈরি করছি সেগুলোকে আমরা ডেলিভারেবল হিসেবে এখানে ইউজ করব, এবং সেই টুলস এবং টেকনিক ইউজ করব। সো ইন্টিগ্রেশন ম্যানেজমেন্টে আমরা কি করব, সমস্ত প্ল্যানগুলোকে কনসলিডেট করব, ইন্টিগ্রেট করব, এবং হলিস্টিক্যালি সবগুলোকে একত্রে নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন ম্যানেজমেন্টের কাজ, প্ল্যানিং এর ইন্টিগ্রেশন। এবং আমরা যখন পিএমপি প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করতেছি, বারবার বলতেছি তাই না, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান পিএমপি, তখন কি করতে হবে, বাকি যত প্ল্যান তৈরি করলাম আমরা সব প্ল্যানগুলোকে এর সাথে অ্যাড করতে হবে, তাই না, সাবসিডিয়ারি প্ল্যান হিসেবে অ্যাড হবে। সো পিএমবকে কিন্তু 18টা প্ল্যানিং ডকুমেন্টের কথা বলা হয়েছে, তাই না? এটা আপনার এই যে এখান থেকে নেওয়া হয়েছে, পেজ নম্বর 89, চ্যাপ্টার হচ্ছে ইন্টিগ্রেশন চ্যাপ্টার। সো এই 18টা ডকুমেন্ট হবে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের পার্ট।
ঠিক আছে? এই মানে অলমোস্ট সব ডকুমেন্ট কিন্তু আমরা বিভিন্ন টপিকে অলরেডি আলোচনা করছি। তো এই সব প্ল্যানিং ডকুমেন্টগুলো পার্ট অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। আর এখানে দেখেন দুই ক্যাটাগরির ডকুমেন্ট, একটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, আর এখানে 33টা ডকুমেন্ট আছে, যেটা কিন্তু আমরা অনেকগুলো নাম শুনছি অলরেডি, এখন অনেকগুলো দেখি নাই, সামনে দেখবো। যেমন কোয়ালিটি ম্যাট্রিক্স আমরা বলছি, তাই না? কোয়ালিটি কন্ট্রোল মেজারমেন্টে অনেকগুলো টুল শিখছি আমরা, ঠিক আছে? তারপর বেসিস অফ এস্টিমেট আমরা দেখছি, অ্যাজাম্পশন, যে অ্যাক্টিভিটি লিস্ট দেখছি। সো এই যে প্রজেক্ট ডকুমেন্ট 33টা ডকুমেন্টের কথা পিএমওকে বলা আছে। এর বাইরে কিন্তু আরেকটা ক্যাটাগরির আছে, তাই না? সেটা কি ডকুমেন্ট? এর বাইরে পিএমওকে বা আমাদের স্টুডেন্ট ম্যানুয়ালে আরো একটা ক্যাটাগরি আছে, বিজনেস ডকুমেন্ট, যেটা আমরা কিন্তু বিজনেস এনভায়রনমেন্ট পড়তে গিয়ে দেখছিলাম, তাই না? দুইটা ডকুমেন্ট, একটা হচ্ছে বিজনেস কেস আর আরেকটা বেনিফিটস ম্যানেজমেন্ট প্ল্যান। এই দুইটা হচ্ছে বিজনেস ডকুমেন্ট, যেটা প্রজেক্টের শুরুতে ইনিশিয়েশনের আগেই তৈরি করতে হবে, ঠিক আছে? আরেকটা ক্যাটাগরি আছে যেটা আমরা প্রকিউরমেন্ট চ্যাপ্টারে পড়ছি, সেটা হচ্ছে প্রকিউরমেন্ট ডকুমেন্ট। হ্যাঁ, প্রকিউরমেন্ট ডকুমেন্ট হচ্ছে যে আরএফপি, তারপর আরএফকিউ, যে আমরা প্রকিউরমেন্ট ডকুমেন্ট তৈরি করি, সিলেকশন ক্রাইটেরিয়া, যেগুলো একটু স্পেশাল টাইপ ডকুমেন্ট, প্রকিউরমেন্ট রিলেটেড, সেই ডকুমেন্টগুলোকে আমরা বলি প্রকিউরমেন্ট ডকুমেন্ট। সো এই 4 ক্যাটাগরি ডকুমেন্টের কথা স্টুডেন্ট ম্যানুয়ালে আছে এবং পিএমওকে আছে। সো এই 18টা আমাদের আসলে এখন মেইন কনসেপ্ট হচ্ছে এই 18টা উইল বি পার্ট অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। এটার আমরা একটু ডিটেল দেখবো নেক্সট স্লাইডে। এই শুধু প্ল্যানিং গুলো, এই যে এখানে দেখেন, এই যে এখানে এই যে সব প্ল্যানিং গুলোর কথা বলা আছে, যেটা যে 18টার মধ্যে পড়ে, ঠিক আছে? আর এর সাথে যে আমরা বেসলাইন বললাম, স্কোপ বেসলাইন, শিডিউল বেসলাইন, কস্ট বেসলাইন, এই তিনটা অবশ্যই প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানে থাকতে হবে। কারণ এটাতে এখন আমাদের মেইন ডকুমেন্ট, যেটা দেখে আমরা স্কোপ ম্যানেজ করবো, শিডিউল ম্যানেজ করবো, কস্ট ম্যানেজ করবো। এবং এর সাথে যদি আপনি আরো কোনো কেপিআই সেট করতে চান, সেটা উই ক্যান ডু। হ্যাঁ, তো সেটাও আপনি করতে পারেন। এবং এই বেসলাইন এবং কেপিআই সব মিলে বলা হয় বেসলাইন। এটা করতে আসছে পারফরম্যান্স মেজারমেন্ট বেসলাইন। মানে এটা করতে আসছে কালেকশন অফ অল দিস। এটাও যে ইন্টিগ্রেশন চ্যাপ্টারে তৈরি হয়, এবং ওখানে বলা আছে যে এটা হচ্ছে এই তিনটার কালেকশন আর কি, তিনটা, এবং এর সাথে যদি আরো কোনো এক্সট্রা কেপিআই থাকে, সব মিলে আমরা বলি পারফরম্যান্স মেজারমেন্ট বেসলাইন। এই তিনটাকে একত্রে বলা হয় আর কি। কারণ কি, এই তিনটার উপর বেস করে এবং এর সাথে যদি আরো কোনো কেপিআই সেট করে কোনো অর্গানাইজেশন, যেটা আমরা বলি প্রজেক্ট সাকসেস মেজার্স, আমরা প্রথম চ্যাপ্টারে পড়ছিলাম প্রজেক্ট সাকসেস মেজার। তো সেই সবগুলো মিলে কিন্তু হচ্ছে পারফরম্যান্স মেজারমেন্ট বেসলাইন। কারণ কি, এই তিনটার উপর বেস করে আসলে প্রজেক্টের আমরা পারফরম্যান্স মেজার করি, সেই জন্য কালেকটিভলি এই তিনটাকে বলা হয় পারফরম্যান্স মেজারমেন্ট বেসলাইন। এটাও কিন্তু ইন্টিগ্রেশন চ্যাপ্টারে আছে আর কি, ডেফিনিশনটা পিএমওকে। আচ্ছা, তাহলে এই সব জিনিসগুলো আমরা দেখছি। এখানে নতুন একটা কিন্তু আসছে এবার, যেটা হচ্ছে কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট প্ল্যান, যেটা আমরা প্রশ্নে সলভ করলাম, তাই না? কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট প্ল্যান। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানে থাকবে, আমরা আসলে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানে কম্পোনেন্ট বলতেছি, সেই সমস্ত কিছু হচ্ছে সাব প্ল্যান বা সাবসিডারি প্ল্যান অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। তার সাথে কি থাকবে? লাইফ সাইকেল। তার মানে আমরা প্রজেক্টটা থেকে যে লাইফ সাইকেল সেট করছি না, যে স্টার্ট থেকে এন্ড পর্যন্ত কি কি ফেজ থাকবে, হ্যাঁ, এবং আমরা কি অ্যাজাইল ফলো করব নাকি হাইব্রিড ফলো করব নাকি প্রেডিক্টিভ ফলো করব, এবং তার ফেজ গুলো কি হবে, কয়টা ইটারেশন হবে, এই সব থাকবে হচ্ছে লাইফ সাইকেলে। আর পরেরটা হচ্ছে প্রজেক্ট প্রসেসেস। এখানে আসলে মেইনলি টেইলরিং, মানে আমি আসলে প্রজেক্ট ম্যানেজমেন্টের সব প্রসেস ফলো করব নাকি কয়টা ফলো করব, লেভেল অফ ইমপ্লিমেন্টেশন কত হবে, মানে ডিগ্রি অফ লেভেল অফ অথবা ডিগ্রি অফ ইমপ্লিমেন্টেশন, আমরা কত ডিটেইল ইমপ্লিমেন্ট করব বা কত কম বেশি ইমপ্লিমেন্ট করব, আমাদের প্রজেক্টের উপর ডিপেন্ড করবে। এবং টুলস টেকনিক, তো অনেক টুলস টেকনিক নিয়ে আমরা অলরেডি আলোচনা করছি, আরো আলোচনা করব। আর পিএমওকে মানে মোর দেন কত 100, টোটাল 100 কয়টা ছিল, 132টা টুল টেকনিকের আলোচনা পিএমওকে আছে কিন্তু। তো সব টুল টেকনিক তো আসলে আমি প্রজেক্টে ইউজ করবো না, আমার প্রজেক্টে কোন টুল টেকনিক ইউজ করবো সেই ডিসিশনটা আমরা এখানে নেব। হ্যাঁ, এবং সব প্রসেসগুলো আমরা কিভাবে ম্যানেজ করবো, যেটা আসলে যে এইসব প্ল্যানিং অলরেডি আছে, তো সেগুলো আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানে থাকবে। ওয়ার্ক এক্সপ্লানেশন, আমরা কিভাবে কাজ করব, সেটা যদি কোনো এক্সপ্লানেশন বা কোনো ফ্লোচার্ট থাকে, সেটা আমরা ইউজ করবো। আর যদি প্রজেক্টে অ্যাজাইলে করি, তাহলে অ্যাজাইল প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানে এমফাসিস দিতে হবে এবং
অ্যাজাইল অনুযায়ী প্ল্যানগুলো করতে হবে। ওই যে আমরা অ্যাজাইল রিলিজ প্ল্যানিং, অ্যাজাইল রোড ম্যাপ, ঠিক আছে, অ্যাজাইল ইটারেশনস, ওইটা ওগুলোকে ফলো করতে হবে। সেই হচ্ছে আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের কম্পোনেন্ট। আর আমরা কি কি টুল ইউজ করব যখন প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানটা কম্পাইল করব? তখন আসলে দেখেন এখানে বলা হচ্ছে মেইন টুল কি, এক্সপার্ট জাজমেন্ট। এই এক্সপার্ট জাজমেন্টের মধ্যে হচ্ছে এগুলা, হ্যাঁ, আমরা অ্যাপ্রোপ্রিয়েট কোন মেথোডোলজি অ্যাপ্রোচ করব, আমরা অ্যাজাইল বা হাইব্রিড নাকি ফলো করব, সেটা আমরা আমাদের এক্সপার্ট জাজমেন্ট অ্যাপ্লাই করে সিলেক্ট করব। ঠিক আছে, এক্সপার্ট জাজমেন্ট নিয়ে তো কারো কনফিউশন নাই, তাই না? এক্সপার্ট জাজমেন্ট মানে হচ্ছে প্রজেক্ট ম্যানেজারের এক্সপার্টিস, এক্সপেরিয়েন্স, তারপর সিনিয়র ম্যানেজমেন্টের এক্সপেরিয়েন্স, আমার টিমের সিনিয়রদের এক্সপেরিয়েন্স বা অন্য ডিপার্টমেন্টের লোকজনের হ্যাঁ নলেজ এক্সপেরিয়েন্স শেয়ার করা, তারপর হচ্ছে কনসালটেন্ট যদি আমার প্রজেক্টে থাকে তাদের হেল্প নেওয়া, সেগুলোকে আমরা বলতেছি এক্সপার্ট জাজমেন্ট। তো যখন আমরা সমস্ত প্ল্যানগুলো কম্পাইল করতেছি তখন আমাদের এক্সপার্ট জাজমেন্ট ইউজ করতে হবে। এখানে এক্সাম্পল হিসাবে এগুলোকে বলা হয়েছে আর কি। আর ডেটা গ্যাদারিং মানে কি? তার মানে আমরা তো আসলে সমস্ত প্ল্যানকে গ্যাদার করতেছি একসাথে, হ্যাঁ। সো তখন আমরা ব্রেন স্টর্মিং ইউজ করতে পারি, চেকলিস্ট থাকতে পারে যে আমার প্ল্যানিং এ আমি চাচ্ছি যে আমি এই 10টা প্ল্যান আমি ইউজ করব, সব প্ল্যানগুলোকে আমি করে ফেলছি কিনা, সব কম্পোনেন্ট আছে কিনা প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানে, সেটা আমরা চেক করতে পারি। ফোকাস গ্রুপস, এই টুল তো আমরা জানি, তাই না? ফোকাস গ্রুপস, যে বিভিন্ন সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট নিয়ে একজন মেন্টর, আমরা ফোকাস কোনো একটা মিটিং করে যদি আমরা প্ল্যানিং ডকুমেন্টগুলোকে ফাইনালাইজ করি, ইন্টারভিউ নেওয়া। আর ইন্টারপার্সোনাল স্কিল ইউজ করতে হবে, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, ফ্যাসিলিটেশন টেকনিক, মিটিং ম্যানেজমেন্ট, এবং আপনাকে মিটিং করে প্ল্যানিংগুলোকে কনসলিডেট করতে হবে। এরপরে আসেন, যদি আমরা পিএমআইস ইউজ করি, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইউজ করি, ধরেন আপনি মাইক্রোসফট প্রজেক্ট ইউজ করতেছেন বা প্রিমিয়ার ইউজ করতেছেন, তাহলে আপনি আসলে ইজিলি সমস্ত ডকুমেন্টেশন, শিডিউলিং, বাজেটিং সবকিছু আসলে সফটওয়্যার দিয়ে ম্যানেজ করতে পারবেন। ঠিক আছে, সো এখানে জাস্ট শিডিউলিং এর একটা ফিগার দেওয়া আছে, কিন্তু যদি মাইক্রোসফট প্রজেক্টের মেইন ভার্সনটা ইউজ করেন, যেটা আসলে প্রজেক্ট পোর্টফোলিও ম্যানেজমেন্টের জন্য, পিপিএম বলে ওরা, নামটা হচ্ছে পিপিএম, প্রজেক্ট পোর্টফোলিও ম্যানেজমেন্টের জন্য, তাহলে একদম আপনি পোর্টফোলিও থেকে শুরু করে প্রোগ্রাম, প্রজেক্ট, সমস্ত ডকুমেন্টেশন, তারপরে প্রজেক্টের জন্য সাইট তৈরি করা, প্রতিটা প্রজেক্টে কিন্তু আমরা সাইটও বানাতে পারি, তারপরে রিপোজিটরি, এবং মাইক্রোসফটের যে প্রোডাক্টগুলো আছে, প্রোডাক্ট মিনস আপনার ওয়ার্ড, এক্সেল, তারপরে হচ্ছে পাওয়ার বিআই, তারপরে আউটলুক, স্কাইপ ফর বিজনেস, তারপরে লিংক, চ্যাটের জন্য লিংক, এই সব কিছু কিন্তু ওদের যে মেইন পিপিএম সলিউশনটা তার সাথে কিন্তু ইন্টিগ্রেটেড। তার মানে ইউ ক্যান ম্যানেজ এভরিথিং অফ দ্য প্রজেক্ট। আপনি একটা মেইল করবেন আপনার কাউকে, জাস্ট আপনি মেইল করতে পারবেন। আবার এখানে কাউকে আপনি অ্যাসাইন করছেন এখানে ওদের সফটওয়্যারে, মাইক্রোসফট প্রজেক্টে, ওখানে দেখবেন যে ওই লোকের উপরে মাউস রাখলে অটোমেটিক কল করার সাইন আসবে, আপনি ওখানে ডাইরেক্টলি কল করলে স্কাইপিতে কল হয়ে যাবে তার কাছে, বা চ্যাট করতে যাচ্ছেন অটোমেটিকলি চ্যাট করতে পারবেন ইমিডিয়েটলি আপনার সফটওয়্যার থেকে। সো এটা হচ্ছে কনসলিডেট, যদি কোনো সিস্টেম আমরা ইউজ করি তাহলে আসলে আমাদের লাইফ অনেক ইজি হবে, আর নাইলে আমাদেরকে ম্যানুয়ালি আমরা যেভাবে করতেছি সেভাবে ম্যানেজ করতে হবে। সো এই প্রথম মানে এখানে আসলে মাইক্রোসফট প্রজেক্টের কথা বলা হয়েছে আর কি, হ্যাঁ, এমনি কখনো মেনশন করে নাই পিএমবক, পিএমবকে নাই আসলে, পিএমবক অলওয়েজ বলছে যে পিএমআইস, এবং ইউ ক্যান ইউজ এনি পিএমআইস ইউ ওয়ান্ট। এখানে জাস্ট ফর এক্সাম্পল বলছে মাইক্রোসফট প্রজেক্ট। আর কনফিগারেশন ম্যানেজমেন্ট নিয়ে আমরা অলরেডি একটা প্রশ্ন সলভ করলাম, তাই না? হ্যাঁ, আমরা কি কি আইটেম যেটা আসলে ভার্সন কন্ট্রোলিং করা দরকার, কনফিগারেশন ম্যানেজমেন্ট করা দরকার, সেটা সাইজ হতে পারে, ডাইমেনশন হতে পারে, ওয়েট হতে পারে, ভার্সন হতে পারে, সেটা আইডেন্টিফাই করতে হবে এবং সেটার স্ট্যাটাস অ্যাকাউন্টিং থ্রু আউট দ্য প্রজেক্ট করতে হবে, এবং সবাইকে আসলে সেম পেজে থাকতে হবে, কেউ যাতে বিভিন্ন ভার্সনে বিভিন্ন ডিফারেন্ট ডাইমেনশনে কাজ না করে। যেমন কোন একটা জায়গায় একটা ধরেন মানে 2 গ্রামের একটা জিনিস লাগবে, 2 গ্রাম ওয়েটের, হ্যাঁ, তো সেটা যাতে আসলে ওই জায়গায় ওই 2 গ্রামেই লাগে, অন্য যাতে আবার না হয়ে যায়। তো এই সব জিনিসগুলোকে কনফিগারেশন ম্যানেজমেন্ট আইটেম হিসেবে রাখতে হবে, এবং কনফিগারেশন ম্যানেজমেন্টে বলা থাকবে যে কোন কোন আইটেম আপনি এখানে কনফিগারেশন ম্যানেজ করবেন,
এবং কখন কখন সেটা চেক করবেন, এবং যখনই এটা কোনো চেঞ্জ হবে এটা যাতে সবাই আপডেটেড হয় যারা রেলিভেন্ট কাজ করতেছে। আর চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যান খুবই ইম্পর্টেন্ট। চেঞ্জ যখন আসবে প্রজেক্টে আসলে আমরা যেটা প্ল্যান করি সেই অনুযায়ী হবে না। হ্যাঁ, দেয়ার উইল বি লট অফ চেঞ্জ। এটা স্কোপে চেঞ্জ হতে পারে, বাজেটে চেঞ্জ হতে পারে, রিস্ক নতুন জেনারেট হতে পারে। তো যে কোনো চেঞ্জ আসুক না কেন, PMBOK এর গাইডলাইন হচ্ছে যে যদি আপনার চেঞ্জটার কারণে একটা হচ্ছে চেঞ্জ, এমন চেঞ্জ আসলো যেটা আসলে আপনার টিমেই সলভ করতে পারে, প্রজেক্ট ম্যানেজার এবং টিম, তাহলে এটা আপনি এখানে সলভ করে ফেলবেন। কিন্তু এটা যদি থ্রেশহোল্ডের বাইরে চলে যায়, যেটা আমরা একটু আগে পড়ছি থ্রেশহোল্ড, তাই না? থ্রেশহোল্ড যদি প্রজেক্ট ম্যানেজারের বা প্রজেক্ট টিমের ম্যানেজমেন্ট টিমের থ্রেশহোল্ডের বাইরে চলে যায় এবং এটা যদি স্কোপ, টাইম, কস্ট, কোয়ালিটি বা পারফরম্যান্স মেজারমেন্ট বেসলাইনকে এক্সিড করে, তাহলে ইউ শুড গো টু দ্য চেঞ্জ কন্ট্রোল বোর্ড, তাই না? হ্যাঁ, সেই চেঞ্জ কন্ট্রোল বোর্ড আসলে এই প্ল্যান, চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যানেই বলা থাকবে যে সিসিবি মধ্যে কারা কারা থাকবে, চেঞ্জ কন্ট্রোল বোর্ড কখন কখন মিটিং করবে, আপনার যখন কোনো একটা চেঞ্জ আসবে সেটা কিভাবে ডকুমেন্টেড করতে হবে, ঠিক আছে, কিভাবে চেঞ্জটা প্রপোজ করতে হবে, এবং চেঞ্জের একটা সবচেয়ে ভালো হয় চেঞ্জ ম্যানেজমেন্ট ফর্ম যদি আপনি ইউজ করেন। কেউ যদি কোনো চেঞ্জ ইনিশিয়েট করতে চায় তাহলে ওই ফর্মের মধ্যে যে ডেটা আছে সেটা ফিল আপ করে এবং তার সুপারভাইজার সিগনেচার নিয়ে তারপরে আসতে হবে। চেঞ্জ যখন আসবে তখন প্রজেক্ট ম্যানেজারের প্রথম কাজ হচ্ছে সেই চেঞ্জটাকে অ্যানালাইসিস করা, মেইনলি অ্যানালাইসিস করে দেখা যে এটা স্কোপ, টাইম এবং বাজেট বেসলাইনে কোনো ইম্প্যাক্ট ফেলছে কিনা। যদি না ফলে তাহলে আসলে আপনার নিজের টিমের মধ্যে এটা সলভ করার চেষ্টা করা, আর যদি ফেলে তাহলে ইউ শুড এসকেলেট টু দ্য চেঞ্জ কন্ট্রোল বোর্ড, এবং তারা চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যান অনুযায়ী কয়েকটা কাজ করতে পারে। এক নম্বর অ্যাপ্রুভ করতে পারে, অ্যাপ্রুভ। 2 নম্বর কাজ কি হতে পারে, যে ডিনাই করে দিলে, অ্যাপ্রুভ করলো না, রিজেক্ট করলো, রিজেক্ট হতে পারে। থার্ড হতে পারে যে তারা ডেফার করলো, দ্যাট মিনস যে এটা এখন এই সময় ডিসিশন নেবো না, তুমি আরো কিছু ডেটা নিয়ে আসো, আরো কিছু অ্যানালাইসিস নিয়ে আসো, আমরা নেক্সট মিটিং এটাকে ডিসিশন নেব, ঠিক আছে, বা পোস্টপোন করলো। তো এই 3টা ঘটনা ঘটতে পারে যখন আসলে চেঞ্জ আসবে। এই পুরো জিনিসটা কিভাবে চেঞ্জ ম্যানেজমেন্ট বোর্ড কাজ করবে, কি কি ফর্ম ইউজ হবে, হ্যাঁ, এবং এসকেলেশনটা কখন কিভাবে হবে, সবকিছু চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যানে থাকবে, ঠিক আছে। রেজা ভাই, কমপ্লেক্স ম্যানেজমেন্ট প্ল্যান, অ্যাজাইলে তো প্রোডাক্ট ওনার অ্যাকচুয়ালি চেঞ্জ কন্ট্রোল বোর্ড হিসেবে কাজ করে, রাইট? হ্যাঁ, রাইট। এবং অ্যাজাইলের প্রোডাক্ট ওনারকে আসলে সেরকম অথরিটি হতে হবে। আমরা একটা টার্ম ইউজ করি অ্যাজাইলে, সে টার্মটা হচ্ছে ডিসিশন ল্যাটেন্সি। এটা আমরা সবাই বুঝি তো না, ডিসিশন ল্যাটেন্সি মানে অ্যাজাইলে তারা আসলে বিভিন্ন সার্ভে দিয়ে দেখাইছে যে প্রজেক্ট ফেলিওরের একটা বা প্রজেক্টের যে বাজেট, টাইম এবং কস্ট যে এক্সিড হয়ে যায়, তার অন্যতম কারণ হচ্ছে ডিসিশন ল্যাটেন্সি। যে অর্গানাইজেশনে ডিসিশন নিতে বেশি সময় লাগে তাদের আসলে প্রজেক্ট, হ্যাঁ, তাদের আসলে প্রজেক্ট এরকম প্রবলেম হয়, ঠিক আছে। এজন্য যত কমপ্লেক্স এবং বিগ অর্গানাইজেশন হবে তাদের দেখবেন যে প্রজেক্টের টাইম, বাজেট এবং ইয়া ম্যানেজ করা খুব টাফ। সো অ্যাজাইলে হচ্ছে প্রজেক্ট ওনার, প্রোডাক্ট ওনারকে এমন একজন পার্সন চাওয়া হয় যে আসলে ডিসিশন দিতে পারবে, হ্যাঁ, ওইরকম একটা অথরিটি লোক থাকতে হবে। এবং অ্যাজাইলে সাকসেসফুলের অন্যতম কারণ হচ্ছে ডিসিশন ল্যাটেন্সি খুব কম থাকে, বুঝতে পারছেন তো? আচ্ছা, ঠিক আছে। কমপ্লেক্স ম্যানেজমেন্ট প্ল্যান হচ্ছে ওই যে আমরা যেটা বললাম, যদি প্রজেক্টে কোনো কমপ্লেক্স থাকে, গভর্নমেন্ট রেগুলেশনস, কর্পোরেট পলিসি, ঠিক আছে, তারপরে প্রোডাক্ট অ্যান্ড প্রজেক্ট কোয়ালিটি, প্রজেক্ট রিস্ক, তো সব কমপ্লায়েন্স কিন্তু মিট করতে হবে। কমপ্লায়েন্সে যদি আমরা ফেল করি, কমপ্লায়েন্স কিন্তু কোনো ইস্যু না, মানে উড হ্যাভ বা নাইস টু হ্যাভ এরকম কিন্তু না। কমপ্লায়েন্স হচ্ছে মাস্ট কিংবা শুড, মানে বেশিরভাগ ক্ষেত্রে মাস্ট। সো আপনাকে এটা কিন্তু কমপ্লায়েন্সের কোনো ফাঁকফোকর রাখা যাবে না। সো এটাকে এনশিওর করার জন্য আপনাকে কমপ্লেক্স প্ল্যান, ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করতে হবে। এবং এটা কিন্তু নতুন, PMBOK-এও এটার কোনো আলোচনা হয় নাই, এই প্রথম আমরা স্টুডেন্ট ম্যানুয়ালে পেলাম। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা ডিসকাশন, যেটা আমাদের হয়তো এর আগে আইডেন্টিফাই করা হয়নি এইভাবে, এই জন্য আলোচনা হয় নাই। কিন্তু হয়তো আমরা কোয়ালিটি চ্যাপ্টারে আলোচনা করছি, কিন্তু সেপারেটলি প্ল্যানিং ডকুমেন্ট হিসেবে আলোচনা হয়নি। আমি কমপ্লেক্স ম্যানেজমেন্ট প্ল্যানে দেখবেন সব জায়গায় স্টার চিহ্ন দেওয়া আছে একটা, কেউ খেয়াল করছেন কিনা? খেয়াল করছেন?
কোথায় স্টার দেওয়া ছিল দেখেন, এই যে আমি একটু পিছাই, এই যে এখানে স্টার সাইন দিছে, মানে পিএমআই আসলে মানে প্রপোজ করছে যেটা আসলে সাবসিডিয়ারি প্ল্যান শুড বি সাবসিডিয়ারি প্ল্যান অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। ঠিক আছে, এই যে এখানে লিখছে নট অ্যান অফিসিয়াল সাব প্ল্যান অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, এখনো আসলে অফিসিয়ালি হয় নাই, কিন্তু এটা আসলে ইনক্লুড করতে বলা হচ্ছে আর কি। কালকে দেওয়া হবে। ওকে, আচ্ছা, এরপরে আসেন গাইডলাইন টু ডেভেলপ এ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। এটা আসলে ওই যে ডেভেলপ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের ইনপুটস, টুল টেকনিক্স এবং আউটপুট। এখানে খুবই সহজভাবে বলছে যে আমরা যখন ফাইনালি প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানটা তৈরি করব, রিভিউ দ্য প্রজেক্ট চার্টার, দেন হচ্ছে রিভিউ আউটপুটস ফ্রম আদার প্রসেসেস। তার মানে ওই যে যতগুলা প্রসেস দ্বারা প্ল্যানিং ডকুমেন্টগুলো তৈরি হয়, যেমন স্কোপ, হ্যাঁ স্কোপ থেকে স্কোপ প্ল্যান তৈরি হয়, স্কোপ বেসলাইন তৈরি হয়, তারপরে কস্ট থেকে আপনার এস্টিমেট কস্ট তৈরি হয়, তারপরে বাজেট তৈরি হয়, কস্ট বেসলাইন তৈরি হয়, শিডিউল থেকে শিডিউল বেসলাইন তৈরি হয়, প্রজেক্ট শিডিউল তৈরি হয়। এই সমস্ত আউটপুটগুলোকে কালেক্ট করে আমরা কি করি, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করি। তো এগুলোর চারটা হচ্ছে ইনপুট: রিভিউ এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, যে কোনো কমপ্লায়েন্স ইস্যু আছে কিনা, ও রেগুলেটরি বডির বোর্ডের কোনো